স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৬০৭তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আমার হাতে বামে আছেন জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ, আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্য যুদ্ধে যে প্রভাব বাংলাদেশের জ্বালানি খাতে পড়েছে। বিশেষ করে পেট্রোল পাম্পগুলোতে আমরা যে দীর্ঘ লাইন দেখছি, সরকার বলছে মজুদের কোনো ঘাটতি নেই, কিন্তু পরিস্থিতির উত্তরণ হচ্ছে না। এ থেকে বের হওয়ার আসল উপায় কি, সেই সাথে আলোচনা করব গণভোট সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 16টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ হয়েছে এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এবার মাঠে নামছে 11 দল। এ নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে হামের প্রকোপ বিস্তার সহ সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহ। আলোচনা শুরু করতে চাই জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ। বলছিলাম যে এই যে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যে তেলের দীর্ঘ লাইন, 1 মাসেরও বেশি সময় ধরে, আমরা সরকার বলছে যে সংকট নেই, এবং আজকে আমরা একটি সিদ্ধান্ত দেখেছি যে সারা দেশে রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, ক্যাবিনেট বৈঠক চলছে, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা। সরকার বলছে জ্বালানি সংকট নেই, শুধু এই যে মানুষের যে বাড়তি কেনার যে প্রবণতা, তাহলে এখন পর্যন্ত সরকার এই পরিস্থিতি মোকাবেলায় যেই পথে হাঁটছে, যেই পথে এগুচ্ছে, ঠিক আছে কিনা, বা সমস্যাটা আসলে কোথায়? ঠিক নেই। সমস্যাটা যদি সরকার যেটা বলে সেটা যদি বিশ্বাস করি যে আমাদের 1.5 মাসের ফুয়েল স্টক আছে এবং জাহাজ আছে আরও 30টা সাগরে, তাহলে তো আমাদের কোনো অভাব হওয়ার কথা নেই। যদি কথা না থাকে তাহলে ডিপুতে যারা স্টেশনে তেল দেয় তারা কিন্তু বলে আমি তো ডিপু থেকে তেল পাচ্ছি না। তাহলে সরকার এই যে পুলিশ আর আর্মি নামানোর দরকার নেই। আমরা এই দেশে তো তেল সবাই এমনি নিছে, তাহলে সরকার ওই ডিপুতে তেল পৌঁছে দেখ এবং ডিপুকে বলুক, এটা মনিটর করুক যে ডিপুকে বলুক যে তুমি স্টেশনে তেল দিবা। জ্বালানি মন্ত্রী আজকে সংসদে একটি তথ্য দিয়েছে যে 1.5 দিনে যে তেল বিক্রি হতো সেটা এখন 2 ঘন্টায় বিক্রি হয়ে যাচ্ছে। যে মানুষের যে বাড়তি এক ধরনের আতঙ্কে বলি বা মজুতের প্রবণতা, এইটি না, এটা আমি বিশ্বাস করি না। এই জন্য যে এখন তো একটা রেশনিং করতেছে, আগে যেটা আমি ফ্রি পেতাম এখন তো সেটা পাচ্ছি না। তো সুতরাং এই বাড়তি কেমনে বিক্রি হবে, যেটাই পাচ্ছে না। এবং এটা খেয়াল করতেছি আমরা যে ঢাকাতে কিন্তু গাড়ির চলাচলটা অনেক কমে গেছে। তার মানে তেল পাচ্ছে না, বিরক্তিকর। আমি ওই লাইনে দীর্ঘক্ষণ থাকতে অনেকক্ষণ, যে আমি মহাখালীর থেকে এখান পর্যন্ত আসলাম ট্রাস্টের তেলের জন্য, মহাখালীর থেকে 4 কিলোমিটার একটা লাইন, তো লাস্ট লোকটা তো ভোর হয়ে যাবে। তো এইভাবে অনেকে গাড়ি ছেড়ে দিচ্ছে, উবার টুবার বা সিএনজি রিক্সা দিয়ে চলতেছে। কাজে আমি বলবো যে তেল আসছে, ঠিক আছে, আমি স্বীকার করে নিচ্ছি সরকারের অব্যবস্থাপনা, এটা সব ক্ষেত্রেই সরকারের অবস্থান আছে। কিন্তু এখানে প্রকটভাবে সরকার শুধু একটা পার্লামেন্টের স্টেটমেন্ট দিলাম আমার তেল আছে, জাহাজে আছে, এই আছে, এসব বললে তো হবে না। তোমরা দেখতেছো এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে আমরা নিজেরাই যাই, ওদের তো লোক দিয়ে ডিপুতে তেল আনতে পারে এবং ওই স্টেশনে দিয়ে দিতে পারে, এগুলো করছে না। আসলে সরকারের মাথায় যে কি আছে আমি জানি না। এই যে দোকানপাট বন্ধের যে সিদ্ধান্ত এসেছে, মানে এগুলো কি আসলে এটা বড় একটু এফেক্টিভ হবে, প্রভাব ফেলবে কিনা? হ্যাঁ, একটু প্রভাব ফেলবে। এই জন্য যে 8টার পরে ওই লাইটিংটা তো বন্ধ হয়ে যাবে, এসি টেসি এগুলো বন্ধ হয়ে গেলে লোডটা যখনই কমে যাবে তখন ওই পাওয়ার স্টেশন 2-1টা বন্ধ করে দিতে পারে। এটা ঠিক আছে, লোড ম্যানেজমেন্ট বলে এটাকে। আরও কিছু ম্যানেজমেন্ট আছে, কিন্তু মন্ত্রীদের মাথার থেকে আসতেছে না কেন? যদি পাওয়ার সেক্টরটা ম্যানেজ করে সেখানে অনেক ডিমান্ড কমে যাবে। পাওয়ার সেক্টর মানে সিস্টেম লস কমানো, এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্সেস, এগুলো যদি আনে, অর্থাৎ পাওয়ার সেক্টরে কিন্তু আপনি যেগুলো বলছেন এগুলো তো একটু দীর্ঘমেয়াদী না। আচ্ছা, না, আমি তো ছিলাম ডিজি, আমরা তো এগুলো করছি এবং সেখানে কমিটমেন্টটা থাকতে হয়। আমাদের মুশকিল একটাই ক্রাইসিস, এখানে মানুষ নেই। মানে যারা আছে তারা দেশপ্রেম মুখে বলে কিন্তু কাজই করতে না, লেগে যেতে হবে। আসলে মানুষের অভাব, সৎ মানুষের অভাব, সোজা কথা। এখানে সততা আনেন, 1 মাসের ভিতর অনেক প্রবলেম সলভ হয়ে যায়। অসম্ভব মনে হচ্ছে, সেটাও সম্ভব হয়। কাজে অনেস্টি ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। জি, ক্যাবিনেটে বৈঠক চলছে, এই বিষয়ে সিদ্ধান্ত হলে পরবর্তীতে আবার এই বিষয়ে একটু বিস্তারিত জানব। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, এই যে পেট্রোল পাম্প বলে বা জ্বালানি খাতে সার্বিক যা চলছে, বিডি রহমতুল্লাহ বলছিলেন যে সরকারের অব্যবস্থাপনা, সৎ মানুষের খুব অভাব। আপনি কিসের অভাব দেখেন? আমি যে আসলে কিসের অভাব দেখে আমি নিজেও সেটা বুঝতে পারছি না। এই কারণ হলো যে আমার ওই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে পেট্রোল পাম্পগুলো দেখেছি বিভৎস, এবং সেখানে মোটরসাইকেল, গাড়ির মালিক, ড্রাইভার, এমনকি পেট্রোল পাম্পের যারা কর্মকর্তা, তাদের অনেকের মধ্যে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। যেমন দেখা গেল 5 লিটার তেল আছে, 5 লিটার তেল আছে, সেটি নিয়ে পেট্রোল পাম্পে আসছে। এখন সিরিয়ালে যেতে যেতেই তার 5 লিটার তেল শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেল। এরপরে পেট্রোল পাম্প থেকে বলা হলো যে তেল নাই। বেচারা গাড়ির মালিক সে চলে গেল, ড্রাইভারটা সারা দিন সারা রাত
ওই পেট্রোল পাম্পের সামনে সে বসে রইল। তারপরের দিন আসলো, তারপরে সে পেলো বা এরকম করলো। এই যে ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়রা যা বলছেন এটা কন্ট্রাস্ট করছে, মিলছে না। 2 নম্বর হলো যে আমি আমার যে যতটুকু অভিজ্ঞতা, কমন সেন্স, এই যে পেট্রোলিয়াম সেক্টর নিয়ে আমি যতটুকু কাজ করি, আমার তো আমি জানি যে আমাদের যে পেট্রোলিয়াম যে বাই প্রোডাক্ট, অর্থাৎ আমরা ইস্টার্ন রিফাইনারি থেকে ডিজেলগুলো রিফাইন করে যা পাই, তারপরে আমাদের যে সকল গ্যাস ফিল্ড রয়েছে সেখান থেকে আমরা যে রিফাইন করে যা পাই, তাতে আমাদের 100% আমাদের যে পেট্রোলের যে প্রয়োজন এটা মিটে যায়। আর কিছু সারপ্লাস থাকে অকটেন। তো অকটেন এবং পেট্রোল এই দুটোর তো সমস্যা হওয়ারই কথা না, একেবারেই হওয়ার কথা না। দ্বিতীয়ত হলো যে এখানে যারা এই দুটো আইটেম ব্যবহার করে আমাদের দেশে, মোটরসাইকেল ড্রাইভার, এরপর উবার চালক, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। এখন এই সময়টাতে গত এই 40 দিন বা 35 দিনে পুরো এই যে সরকারের যারা লোকজন আছে তাদের ব্যাপারে এই পুরো শ্রেণীটাকে মানে বিরক্তিকর বানিয়ে ফেলা হয়েছে। মানে এখন যাদের গাড়ি আছে, যাদের মোটরসাইকেল আছে, তাদের কাছে গিয়ে বলে যে আমাদের প্রধানমন্ত্রী তো দেবতার মতো, দেখো না কত সুন্দর স্বাভাবিক পোশাক আশাক পরছে, মানে গরিব মানুষকে ধরে হ্যান্ডশেক করছে, কুলাকুলি করছে, তার মতো এরকম মানুষ হয়? এই যে দেখেন যে প্রধানমন্ত্রী তার যে এত ভালো মানুষই, এটি নিয়ে লোকজন খালি এই কথাটা একটু বলে গিয়ে দেখেন কোনো পেট্রোল পাম্পে গিয়ে প্রধানমন্ত্রী একটা প্রশংসা করে দেখেন, বিএনপির একটা প্রশংসা করে দেখেন, কি অবস্থা হয়। আমি দেখলাম যে বিভিন্ন যে এই যে সামনে যে এখন সেচের মৌসুম, তো এই সেচের মৌসুমে ডিজেল সংকটের বিষয় এখানে আরও বড় সমস্যা আছে। ফার্স্ট থিং হলো যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফোকাস আছে যে কোনো একটা দেশের যদি জিডিপি 3.5% চলে আসে বা নেমে যায়, সেখানে দুর্ভিক্ষটা অনিবার্য হয়ে পড়ে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জমানাতে বিশ্ব ব্যাংকের যে ফোরকাস্ট সেটা ছিল যে আমাদের জিডিপি 3.5%-এর মধ্যে আসবে, ইট মিনস আমাদের এখানে দুর্ভিক্ষ আসতে পারে। এখন আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের যে ফোরকাস্ট সেটা হলো এই যুদ্ধের কারণে জিডিপি 1%ও নয়, বরং -2%-এ চলে যাবে, যেটা গত 100 বছরে আমাদের এশিয়ার কোনো দেশে -2% জিডিপি গেছে। এই ঘটনাটা ঘটে। ফলে দুর্ভিক্ষ কি তার সাথে বড় কিছু। আচ্ছা, এই যদি হয় ইকোনমিক ফোরকাস্ট, তার সঙ্গে যদি আবার এখন এই ডিজেলের অভাবে আমরা সেচ কাজ চালাতে না পারি, তাহলে কি হবে? এই মৌসুমে যে সকল ফসল রয়েছে, খাদ্যশস্য রয়েছে, এটা আমরা উৎপাদন করতে পারবো না। হাজার হাজার ট্রলার যারা মাছ ধরার জন্য সমুদ্রে এবং নদীতে যেতে পারছে না, ফলে আর কদিন পরে আপনি তো মাছ পাবেন না, বাজারে গিয়ে মাছ পাবেন না। ফলে এটা একটা সামাজিক প্যানিক তৈরি করবে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি করবে। এবং এটা এই সরকারের জন্য এটা কি একটা অভিশাপ, অব্যবস্থাপনা, নাকি আল্লাহ একটা গজব? যে কী যে হচ্ছে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমি মনে করি সরকারের যারা লোকজন আছে তাদের নিয়মিত ওযু করা উচিত, তওবা করা উচিত, নামাজ কালাম পড়া উচিত এবং সত্য কথা বলা উচিত। মানে এই অবস্থাতে বসে যদি একটা মিথ্যা কথা বলে 10টা গোকরা সাপ যেমন কবরের মধ্যে এসে তাদের ফর্না সবল দেবে, ঠিক এখন জাতির যে অবস্থা চলছে, আমার কাছে বিনীত অনুরোধ, বিএনপিতে আমাদের আসলে আমি আওয়ামী লীগ থেকে আসছি, কিন্তু আমার বিএনপির উপর আমার কন্ট্রিবিউশন আছে, আমার প্রচুর স্যাক্রিফাইস আছে এই দলটার জন্য, আমি অনেক কিছু হারিয়েছি। ফলে বিএনপির কোনো লোককে যদি পাবলিক গালাগালি করে, এই বিএনপির সরকার যদি ফেল করে, তাদেরকে যদি পালাতে হয় আবার আগের মতো, এটা আমার খুব খারাপ লাগবে, ভীষণ খারাপ লাগবে। এই জন্য আমি বলি যে আপনারা যার যার অবস্থানে অ্যাটলিস্ট সৎ হন, আর কথা না জানলে কথা বলবেন না। বেটার হলো যে বোকার কোনো শত্রু নাই, পারবেন না কথা বলার, আপনি বলতে পারতেছেন না, স্টপ থাকেন। আর এখন যুগটা এমন অবস্থা হয়ে গেছে, এখন বেকুব লোকরা আল্লাহও পছন্দ করে না, বোকা লোকরে দেখবেন যে এখন আল্লাহও স্বয়ং পছন্দ করে না। এখন মন্ত্রীগিরি এমপিগিরি করতে হলে বাবাকে লেখাপড়া লাগবে, তথ্যপত্র লাগবে, এটা ছাড়া আপনি পারবেন না। জি, আবার আসবো আপনার কাছে। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজু, আপনিও কি যে সৎ মানুষের অভাব, তথ্য লুকানো বা যে সত্য বলা উচিত এবং বাস্তব পরিস্থিতিটা এখন মানুষের সামনে আনা উচিত, এবং সামগ্রিক যেই পেট্রোল পাম্প বলি বা যে জ্বালানি খাতে 1 মাসেরও বেশি সময় ধরে যা চলছে? দেখেন, সংকটটা কিন্তু আমাদের দেশে নতুন কিছু না। আমরা তো 95% অলরেডি জ্বালানি ডিপেন্ডেন্ট, আমরা আমদানি করতে হয় আমাদের। দ্বিতীয় হচ্ছে আমাদের এই জ্বালানির ক্ষেত্রে প্রধান জ্বালানিটা মানে ব্যয়িত হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, আর হচ্ছে বিদ্যুৎ সেক্টরে। বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের খরচটা বেশি হয় জ্বালানি। আর যেটা আমাদের আলোচনায় এসেছে যে
পেট্রোল এবং অকটেন আমাদের এখানে আছে, গ্যাসের মজুতও কিছুটা আমরা লোকালিয়া থেকে করতে পারি, আমাদের ডিজেল এবং এলএনজি আমদানিটাই আমাদের করতে হয় ফার্নেস অয়েল। সেই জায়গায় ফার্নেস অয়েল, সেখানে তো আমাদের যে মানে ডিফিসিটটা আছে, আমাদের 95% ডিপেন্ডেন্সি আছে, সেটা যদি আপনি সমাধান করতে না পারেন, এখানে প্রতিনিয়ত আমাদের ভর্তুকি বিশাল, যেমন আমাদের ইলেকট্রিসিটি বিল বাকি আছে 40,000 কোটি টাকা, এবং সেখানে প্রতিনিয়ত জ্বালানি মন্ত্রী বলছেন যে ওনাকে প্রতিনিয়ত থ্রেট দিচ্ছে ইলেকট্রিক্যাল প্রজেক্টগুলো থেকে, সেন্টারগুলো থেকে, যে তারা বিদ্যুৎ বন্ধ করে দিবে। ওনারা বিল পরিশোধ করতে পারছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা ভালো কাজ করেছিলেন জনাব ফাইজুল কবির খান, উনিও প্রায় 40,000 কোটি টাকার মতো একটা ঋণ পরিশোধ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধের কারণে হঠাৎ করে আমাদের কোনো সংকট হয়েছে কিনা? রহমতুল্লাহ যেটা বললেন যে আমাদের 2 মাসের জ্বালানি মজুত আছে, আরও 2 মাসের জুন পর্যন্ত এক ধরনের পাইপলাইন তৈরি করা আছে। সরকার যেটা বলছে যে সংকট নাই, আরে ভাই, সংকট তো একটা সামগ্রিক জিনিস। আপনার চাহিদা, আপনার কাছে যে মানে ফুয়েলের যে স্টোরেজ আছে সেখানে সংকট নাই, কিন্তু আপনি যে ব্যবস্থাপনার সংকট তৈরি, আপনার দুর্নীতির সংকট, তো আপনি, এটা তো একটা সংকট। আপনি যখন দেখবেন সারা পৃথিবীতে একটা ক্রাইসিস শুরু হবে, কারণ অলরেডি তো গ্লোবাল মার্কেটে তো মানে জ্বালানির দাম তো 50 ভাগের মতো বেড়ে গেছে। তো এটা তো গ্লোবালাইজেশনের কারণে এটা তো আপনাকে স্পর্শ করবে, আপনার এখানে প্যানিক সেল হবে, প্যানিক পারচেজ হবে, নানা ধরনের পরিস্থিতি হবে। এটাই তো সংকট। আপনি যে এই ম্যানেজমেন্টের জন্য ভাবেন নাই। আপনি দেখেন এই ধরনের জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে তারা নানা পদক্ষেপ নিয়েছে। আমাদের এখানে উচিত ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা পরামর্শ দিয়েছিলাম লিখিতভাবে, যে আপনি একটা জেনারেল সকলকে নিয়ে বসেন, সকল স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, বিভিন্ন ব্যবসায়ী ক্ষেত্র সবাইকে নিয়ে বসে বলেন যে এই পরিস্থিতি আসছে, আমরা কি করতে পারি। হ্যাঁ, ওনারা একটা ভালো কাজ করেছেন, দাম বাড়ান নাই, কিন্তু দাম বাড়ান নাই, এখন ওনারা খুব প্রশংসা পাচ্ছেন। 1 মাস পরে বা আধা মাস পরে যখন আবার দাম বাড়াবেন, তখন কি হবে? আমাদের দেশে জ্বালানির উপর নির্ভরশীলতা, বিদ্যুৎ থেকে শুরু করে, আপনি এটা তো ক্রমান্বয়ে দেখবেন গাড়ি ভাড়া বাড়বে, তারপরে দ্রব্যমূল্য বাড়বে, তারপরে সেচের ক্ষতি হবে, উৎপাদনের ক্ষতি হবে, সামগ্রিক অর্থনীতির উপরে এটা চাপ পড়বে, তার উপরে আপনার রিজার্ভের উপরে প্রেশার পড়বে। অলরেডি আমাদের 34 বিলিয়ন ছিল আমাদের রিজার্ভ, সেটা হচ্ছে 29-এ নেমে আসছে। এখন আমরা দেখছি যে আরও প্রায় ওনারা মানে আমদানির জন্য আরও যদি মানে 4 মিলিয়ন টাকা সেখানে খরচ করেন, তাহলে এটা নেমে আরও 25-26 চলে আসবে। সরকার পার্লামেন্টের রীতিমতো জুলাই সনদ নিয়ে একটা সাংবিধানিক চুল চেরা দাড়ি কমা নিয়ে একটা মহা কাজে ব্যস্ত আছে। তার উপরে আপনি তো বললেন যে অধ্যাদেশগুলো, যেগুলো আমাদের মৌলিক জায়গা, সেগুলো তো ওনারা হাত দিচ্ছেন। ঠিক আছে, দেন, অসুবিধা নাই, এগুলো আপনাদের করতে হবে, কিন্তু ইমার্জেন্সি যেটাতে এখন হয়তো সংকট নাই, কিন্তু একটা তো আপনাকে ভাবতে হবে, যুদ্ধের ইরানের নানা জায়গা থেকে আস্তে আস্তে ইরানের প্রতি সারা পৃথিবীতে এক ধরনের সংহতি বাড়ছে। আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য অন্যান্য রাষ্ট্রগুলো অস্বীকৃতি জানাচ্ছে তাদের বন্ধুরা, এবং ইরানের যারা মানে ওয়ার ফ্রেন্ড আছে তারা কিন্তু নানাভাবে ইরানের এই ওয়ার সাথে যুক্ত হচ্ছে নানাভাবে। এই পরিস্থিতি থেকে যে একটা স্পেকুলেশন করা দরকার, এটা যে ভাবা দরকার যে আমার অর্থনীতির এরকম দুরবস্থা, আমার আমদানি নির্ভরতা, পাইপলাইন 4 মাস থাকবে, 3 মাস থাকবে, এরপরে কি হবে, এই সার্বিক বিষয়গুলো। এরপর ধরেন কথা হচ্ছে আপনি জিনিস পেলেন কিন্তু আপনার টাকা থাকলো না, তখন কি করবেন? আবার আপনার কাছে টাকা আছে কিন্তু জিনিসের দাম বেড়ে গেল, তখন আপনি কি করবেন? আপনি তো এমন না যে ঠিক আছে বেশি দাম দিয়ে কিনে আনলাম, কিন্তু কিনে আনলে এটার প্রেশার তো আপনার প্রত্যেক স্তরে স্তরে পড়বে। এখন দেখেন, আজকে আমি খুব অবাক হয়েছি, একটা ক্লাস 4 এর ছাত্র, এটা সবাই মনে হয় দেখেছেন সোশ্যাল মিডিয়া থেকে, একটা ছেলে বলছে যে আপনি যদি আমার স্কুল বন্ধ করে দেন বা অনলাইনে ক্লাস চালু করেন, তো আমি স্কুলে বসে আমরা 60 জন ছাত্র 4টা ফ্যান দিয়ে আমরা অ্যারেঞ্জ করতে পারছি, কিন্তু বাসায় গেলে তো আমার 60 জনের জন্য 60টা ফ্যান করা হচ্ছে, ইলেকট্রিসিটি আরও মানে 4 টাইমস বেড়ে যাচ্ছে। এই সাধারণ জ্ঞান যেটা একটা ছোট বাচ্চার আছে, হ্যাঁ, সেই সাধারণ জ্ঞানটা আমাদের যদি নীতি নির্ধারকদের না থাকে, এবং ওনাদের সবসময় দৃষ্টিটা পড়ে গিয়ে আমাদের শিক্ষার উপরে, মনে হয় যেন আপনি দেখেন গ্রামাঞ্চলে তো কোনো ফুয়েল কনজামশনের রেট তো খুব কম, গ্রামাঞ্চলে তো আর আমাদের ঢাকার মতো গাড়ি ঘোড়া নিয়ে সবাই স্কুলে যাচ্ছে না। আপনি সকল শিক্ষা প্রতিষ্ঠান একসাথে বন্ধ করে, বা অনলাইনের ক্যাপাসিটি আছে আমাদের 59% হচ্ছে আমাদের এখানে মানে ইন্টারনেট ইউজার।
স্মার্টফোন ইউজ করে আপনার 52% আপনার মানে কনজিউমাররা, তাহলে বাকি 50% কি পড়াশোনা করবে না? ওরা অনলাইনে ক্লাস করবে কিভাবে? কতজন শিক্ষক আছে যারা অনলাইনে ক্লাস নিতে পারদর্শী আছেন? কতজন ছাত্র আছে এটা অ্যাভেল করতে পারবে? তার 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 ফ্যামিলি মানে তাকে সেটা মানে সক্ষম যে তাকে সে সাপোর্ট দিতে। এর বাইরে তো সোশ্যাল প্রবলেম তো আছে। অনেকে বলছে যে এই 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 অনলাইনের শিক্ষায় গিয়ে তো আমাদের ছেলেপেলেরা নষ্ট হচ্ছে, নানাভাবে এঙ্গেজ হয়ে যাচ্ছে নানা কিছুতে। সুতরাং নীতি নির্ধারণের জায়গায় আমি দেখি যে দরদ, সুচিন্তা, দূরদৃষ্টির চাইতেও এক ধরনের জনতুষ্টিমূলক, যে মানুষকে কিভাবে খুশি করা যায়, শুধু সেই দিকে। এগুলোর জনতুষ্টিও লাগবে। রাজনীতিতে জনতুষ্টি গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু জনতুষ্টি দিয়ে আপনি কয়দিন পরে দেখবেন মানুষের মার খেতে হবে রাস্তায়। আবার আপনার কাছে আসবো শামসুজ্জামান দুদু, এই যে বিএনপি বলি, প্রধানমন্ত্রী তারেক রহমানের যত ভালো কিছু সব কিছু এই জায়গাটি এসে কেন জানি ম্লান হয়ে যাচ্ছে, এবং জনতুষ্টিমূলক সব সিদ্ধান্ত নিতে গিয়ে বড় কোনো ভুল হয়ে যাচ্ছে কেন, যেটা ভবিষ্যতের জন্য বড় কোনো শঙ্কার জায়গা হয়ে দাঁড়াচ্ছে? এখনো পর্যন্ত শঙ্কা নাই, দুর্ভিক্ষের আশঙ্কা নাই, তেলেরও ঘাটতি নাই। বিশেষজ্ঞ পর্যায়ে সবাই জানে যে তেল এখনো পর্যন্ত 1 থেকে 2 মাস আমাদের কাছে প্রয়োজনীয় যেটা সেটা আছে। কিন্তু আমরা যখন বিভিন্নভাবে দায়িত্বশীল অবস্থান থেকে যেটা আছে সেটার বাইরে বাস্তবতার দিকে এড়িয়ে যায়, যেমন আমাদের ম্যানেজমেন্টের ঘাটতি আছে। আর জাতিগতভাবে আমি তো এই জাতির প্রতিনিধি, আমি তো পাঠান, শীন এসবের মধ্যে একটু লম্বা বটে, বাঙালি। পাঠানের ভাব আছে। আমি বাঙালি, হ্যাঁ, আমার 14 গোষ্ঠী বাঙালি। আমাদের স্বাধীনতা পরবর্তীতে যে পরিস্থিতিটা আমরা অবলোকন করছি, পারলে নিজের খাদ্য পাচার করে দিই। সেই সময়ের যে ঘাটতি, এখন তো সেই ঘাটতির মিনিমামটাও নাই। কিন্তু তেল যে আছে সেটা তো প্রমাণ, হাজার হাজার গ্যালন তেল আমরা ওই গোয়ালঘর থেকে বিভিন্ন জায়গা পাচ্ছি, থেকে উদ্ধার করছে। না গোয়ালঘর থেকে পাচ্ছি, পানি ট্যাঙ্কির মধ্যে থেকে পাচ্ছি। মানে এই জিনিসটা তো তৈরি হয়েছে। আর 2, মানে এটা বললে আমাদের অনেক বন্ধু অখুশি হবে যে দায়িত্বশীল অনেক ব্যক্তি নিজে এমন পরিস্থিতি আমরা সৃষ্টি করছি। প্যানিক মানে কি, মানে গাড়ি আদৌ চলবে কিনা, অর্থাৎ কোনোভাবে বেশি দাম দিয়ে হলো এই তেলটা চোরাকারবারি, যে তেল চোরাকারবারি মানে ওই মজুতদারির আছে, সেটা দ্বিগুণ দামেও আমরা কিনে রাখছি। কিন্তু একবারের জন্য চিন্তা করছি না ঢাকা শহরে ভিন্ন মাধ্যমও আছে। অর্থাৎ গাড়ি যদি আমি না চালাই, যারা উত্তরা, মিরপুর, ওরা ঢাকা থেকে গাড়ি ছাড়া আরও ভালোভাবে সময় মেনটেন করে মতিঝিলে আসতে পারে, মেট্রো আছে তো। কিন্তু আমি গাড়ি আরও বেশি করে ব্যবহার করার চিন্তা করছি। রিক্সা আছে ঢাকা শহরের মধ্যে এখন অনেক স্পিডে, মানে গাড়ি থেকে এরা তো আরও দূরত্ব চাই। টেসলা, হ্যাঁ, না না না, আমি বিকল্পগুলো দেখাচ্ছি। আমি কোনোটাই বিকল্প পছন্দ করছি না, দায়িত্বশীল অবস্থান থেকে করছি না। যেটা মঞ্জু ভাই বললেন যে এটা খুব গুরুত্বপূর্ণ, যে ছাত্রদের যে বিষয়গুলো, আমাদের সময়তে হলেও কোনো ফ্যান ছিল না। মানে SM হলের কথা বলছে, আমি জানি আমাদের না, ভালো ছিল না প্রশ্ন। এমনি তো আমরা প্রয়োজনের সময় কিছু হাত পাকা টাত পাকা ইউজ করতাম, হলগুলো ঠান্ডায় থাকতো। হয়তো এখন আবহাওয়া অনেক চেঞ্জ হয়েছে, এখন আগের মতো হয়তো নাই, কিন্তু এটা তো জাতির একটি ক্রাইসিস। দেখেন যে আমার দেশে শুধু তেলের মানে ক্রাইসিস হচ্ছে বা এটা না, মানে ভারত ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া বহু দেশে, এমনকি আপনার আমেরিকাতে দ্বিগুণ হয়ে গেছে তেলের দাম। ভেনেজুয়েলাতে মানে অনেক দেশে অবস্থা খারাপ। হ্যাঁ, আমি সরকার যেভাবে বিষয়টি দেখলে ভালো হতো, সেই জায়গায় হয়তো কিছু কিছু ঘাটতি আছে। এই যে সমস্যা এড়িয়ে যাওয়ার একজন, আজকে সংসদে এই কথাটা উঠে না, এসেছে। এড়িয়ে যাওয়ার আমি যেতে বলবো না, এড়িয়ে যাওয়াটা আমি বলবো না। একটা সরকার, নতুন সরকার 1.5 মাসে, আরে অনেক মানুষ আছে না, ভিন্ন জায়গায় গেলে ভিন্ন পোশাক পরতে বললে ও পোশাক এমনি ভুল করে বসতে পারে। এরা তো হঠাৎ করে মন্ত্রী হয়েছে এমন অনেকে আছে, 2-4টে ল্যাঙ্গুয়েজ হয়তো সমস্যা টমস্যা যে হয়নি তা আমি বলবো না, দায়িত্বশীল যে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সব জায়গায় সব ক্ষেত্রে
এটা আপনাকে মানতেই হবে যে একটি পরিবর্তিত অবস্থায় এই সরকার ফেল করলে ভবিষ্যতে কি কি ঘটনা ঘটতে পারে। ফেল করা মানে এটা আমি বলছি যে আমাদের মানে এই যে টকশো যারা আমরা করি, এখন গভীর রাত জেগে একটা বড় সংখ্যক মানুষ এই জিনিসগুলো শোনে। আমি যদি মিস রিপোর্টিং, মিস ইনফরমেশন এই জিনিসগুলো তাদের কানে এখন ঢুকাতে থাকে, সেটা বিশ্বাস করবে, না করার কোনো কারণ নাই। হ্যাঁ, সত্যিকারের আমি 2 মাস পরে কি করব এটা এখন আমাদের ভাবতে হবে। 3 মাস পরে আমি কিভাবে চলবো এটা আমাদের ভাবতে হবে। হ্যাঁ, আমাদের এই যেসব ক্রাইসিসগুলো আছে এটা মানে যৌক্তিক আমার হাতে নাই, যৌক্তিক অযৌক্তিক আরও পরের। এই ট্রাম্প, মিস্টার ট্রাম্প আর কি বলে ওর সহযোগী নেতানিয়াহু, মিস্টার নেতানিয়াহুর দেশ যেভাবে কোনো কারণ ছাড়াই যুদ্ধটা বাঁধাইছে, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইরান এবং এই জিনিসটার ক্ষেত্রে এই যে শহীদ জিয়া রহমান একসময় মিডিল ইস্টে তার দক্ষ নেতৃত্বে বোধহয় সম্ভবত কুয়েতারিয়ে যুদ্ধ সে মানে নিজের থেকেই শুরু করছিল এবং তার সমর্থনও পাইছিল। মুসলিম অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে, মুসলিম দেশ বলবো না, মুসলিম জনাধিক্য দেশ হিসাবে আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা শুধু এটা দেখে যাব, এই জায়গায় আলোচনা হতে পারে। আমাদের অনেক মানুষ আছে, ভালো কূটনীতিক আছে, ওরা পাচ্ছে না বলে আমরাও চুপ করে বসে থাকবো এমন তো না। উদ্যোগ নিতে হবে। এই যুদ্ধ বন্ধ না হলে আমাদের মতো দেশগুলো কোথায় গিয়ে দাঁড়াবে এটা এই মুহূর্তে অনুমান করা আমার মনে হয় খুব কঠিন। বিডি রহমতুল্লাহ, আপনাকে যেমনটা বলছিলাম যে ক্যাবিনেট বৈঠকে চলছে, বৈঠকে একটু আগে যে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে সেটা হচ্ছে সরকারি অফিস যেটি 9টা 5টা ছিল সেটি 9টা 4টা করা হয়েছে, ব্যাংকিং আওয়ার কিছুটা কমানো হয়েছে, দোকান মালিক সমিতি যদিও 8টার কথা বলছিল, সরকার বলছে 6টার মধ্যে মার্কেটগুলো, শপিং মলগুলো বন্ধ করতে হবে এবং স্কুলগুলোর বিষয়ে রবিবার আলাদা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসবে। ধারণা করাই যায় যে অনলাইনে বিষয়ে হয়তো বা তারা ইতিবাচকভাবে ভাবছে। এই যে সামগ্রিক এই যে পদক্ষেপগুলো বা উদ্যোগগুলো সরকার নিল, দিন শেষে আসলে বড় ধরনের কোনো ইতিবাচক প্রভাব এই খাতে রাখবে? এগুলোতে প্রভাব ফেলবে, কারণ লোড ম্যানেজমেন্টের ব্যাপারটা এখানে আসে। লোড ম্যানেজমেন্ট মানে আমি 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত অফিসে থাকলে যেই লোডটা ব্যবহার করতাম সেটা 1 ঘন্টা কমলে অনেক কমে যাবে। ব্যাংকিং আওয়ারটা কমলো, ব্যাংকিং আওয়ারও ঠিক একইভাবে কমে, মানুষও আর যাবে না। আর যেটা শপিং মল দোকান মালিক, এটাকে চমৎকার যদি 6টা পর্যন্ত হয়, কারণ 6টার পরে কিন্তু পিক লোড হয়। পিক লোডে সাংঘাতিক 6টার থেকে 8টা, তো সেই পিক লোডে যদি আমি উইথড্র করে ফেলতে পারি 6টার মধ্যে নিয়ে আসলে দারুণভাবে লোড কমবে। লোড কমলে আমি পাওয়ার স্টেশন অনেক কটা বন্ধ করে দিতে পারবো, আমার এখানে ফুয়েল সেভ হবে। কাজে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট। স্কুলেরটা কি করবে জানি না, স্কুলেরটা অনলাইন অফলাইন নিয়ে, অনলাইন অফলাইন নিয়ে তো বেশ একটি সমালোচনা আছে, বেশ সমালোচনা আছে। এই জায়গাটিতে আপনার পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে অফলাইনে থাকুক, অর্থাৎ ক্লাসে যাক, ঘন্টাটা আমি কমিয়ে দেই। কারণ বাসায় আসলে এক হচ্ছে আমরা কোভিডে দেখছি, আমি তো মাস্টারি করতাম তখন কিচ্ছু পড়াশোনা করে না, ফাঁকি দেয়, ওই নিজেরা ফিট করে ঘোরাঘুরি করে, আর অনেক ফ্যান ইউজ হবে, অনেক কিছুই। তো এই যে আজকে যে ছেলেটার কথা বললো, 60টা ছেলে 60টা ফ্যান যদি আলাদা ব্যবহার করে স্কুলে একত্রে এক ক্লাসে বসে 4টা 5টার মধ্যে শেষে ফেলতে। কাজে অনলাইন অফলাইন না করে সবাই আমি অফলাইন করে ওইভাবে ম্যানেজ করি, শর্ট আওয়ারে পড়াই, কাজে এর কোনো অসুবিধা নেই। লোড ম্যানেজমেন্ট এইটা না, শুধু লোড ম্যানেজমেন্ট পাওয়ার সেক্টরকে কন্ট্রোল করলে কিন্তু তেল অনেক কম খরচ হবে। তো পাওয়ার সেক্টরের ব্যাপারে তো কেউ কিছু বলতেছে না, অর্থাৎ মন্ত্রী সাহেবরা জ্বালানি তেল তো আমার আছেই। তেলের তো আসলে একটা কথাই আমার বাংলাদেশে গত 50 বছর দেখলাম, ফার্স্ট হচ্ছে কারাপশন। এটাকে বন্ধ করলে অনেক কিছু হবে। কারাপশনের পরে এই সেক্টরে দুর্ভাগ্যজনকভাবে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, অনেক বেশি দুর্নীতি হয়। কারণ আমি তো ছিলাম, তো আরে বাবা অসম্ভব দুর্নীতি, এবং দুর্নীতির জন্য এই যে সিস্টেম লস এটা বাড়ে, সব কিছু বাড়ে, ইনএফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্সেস আসে এবং দেশটা ছাড়খাড় হয়ে গেছে। যে ওই যে ইনএফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স কারাপশনের জন্য পাওয়ার সেক্টরে কন্টিনিউ করছে শেখ হাসিনা পর্যন্ত, এখন কি করবে জানি না। কিন্তু মন্ত্রী যারা আছেন তাদের মাথার থেকে কোনো আমি সুবুদ্ধি, অর্থাৎ এই মন্ত্রী তো আগেও ছিল, আমার সঙ্গে ছিলেন, আমরা একত্রে চাকরি করছি, তখনও যেরকম ডিনামিক ছিল আজকে তাকে পাচ্ছি না। মনে হয়
তাকে কেউ ভয় দেখাচ্ছে, ও কথা বলতে পারতেছে না, তার কিন্তু এই বুদ্ধিটা আছে যে আমি সিস্টেমটা কীভাবে ভালো করব। তাহলে আসলে আমাদের রাজনীতির বাক্সটা এরকম পেন্ডোরা বক্স আর কি, এটাতে ঢুকলেই মনে হয় মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমরা ভালো রাজনীতি পাচ্ছি না, মানে মানুষের একটা ঘৃণাও আসা করছে। সুতরাং এই সিস্টেমটাকে ম্যানেজ করলে, জ্বালানি আমার কেন দরকার? বিদ্যুৎ পাওয়ার স্টেশন চালানোর জন্যই তো পাওয়ার স্টেশনের সাইডটা আমি ঠিক করি, তাহলে জ্বালানি আমার কমে যাবে, তাহলে তো আমার হয়ে গেল। কিন্তু এই মন্ত্রী পাওয়ার সেক্টর মানে ডিস্ট্রিবিউশন পাওয়ার সম্পর্কে নলেজ ছিল, কাজ করতো, অনেক ঝাপায়া কাজ করতো, এখন সে একদম কথা বলে না, মাঝে মাঝে একটা স্টেটমেন্ট দেয়, আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদের অনেক জ্বালানি তেল আছে। আর থাকলে কি হবে? তোমরা ম্যানেজ করো, এইটাকেই তুমি ম্যানেজ করো না যে ডিপোতে পাচ্ছে না ওরা, ডিপো ওরা যেন পায়, ওরা আসলে। আর ওই যে প্রথম দিন থেকে তারা ভুল শুরু করছে, হঠাৎ করে একটা রেশনিং দিয়ে দিল। রেশনিং দেওয়ার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। যেই রেশনিং দিয়েছে এরপর দিন থেকে ভীমরুলের মতো চাপাই পড়ছে। তার কাজেই গভর্নমেন্ট কি বেশি মন্ত্রী হওয়ার পরে তাদেরকে একটু তিরিং বিরিং শুরু হয়ে গেল কিনা জানি না, যে নর্মাল যদি থাকে তাহলে জিনিসগুলো কিন্তু কিছুই থাকে না। নর্মালি আমি কি ভালো করব, কি কাজ করব, এটা চিন্তা করে আমি আস্তে আস্তে আগাই, কিন্তু প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। আপনার কাছেও কি মনে হয় কিনা যে সিদ্ধান্তগুলো, যে আলোচনাটা এই টেবিলে হচ্ছিল, যে সবগুলো একটু বেশি জনতুষ্টিমূলক হচ্ছে, ভবিষ্যৎকে আসলে ঠিক সামনে না, এটা আসলে ওনারা চিন্তা করে কিনা যায় না, কিন্তু এগুলো হয়তো মিলে গেছে। যেমন আমি অফিস টাইমটা কমাই দিলাম, ঠিক আছে, ভবিষ্যতের জন্য এটা ঠিক আছে। তারপরে লোড ম্যানেজমেন্ট, শপিং যেটা, এটাও কিন্তু ভালো আছে, ইতিবাচক। হ্যাঁ, ইতিবাচক। এখন ওরা হয়তো জনগণকে খুশি করার জন্য অর্ধেক আর ভালোর জন্য অর্ধেক মিলিয়ে তারা দিচ্ছে, কিন্তু জনতুষ্টি তো অটোমেটিক্যালি হবে যদি ভালো কাজ করে। দাম না বাড়িয়ে কতক্ষণ পর্যন্ত? না, এটা একটা প্রতারণা হচ্ছে। এই যে এটা বলে কেন মার্চ না এপ্রিল মাসে দাম বাড়বে না, তাহলে কি জুন মাসে বাড়বে, মে মাসে বাড়বে? তোমরা বলো যে আগামী 1 বছর দাম বাড়াবো না, আমরা সেই স্টেপ নিচ্ছি, সেটা কিন্তু বলতেছে না, বলছে এপ্রিল মাসে দাম বাড়বে না। এটা মানে এটা কি? তো এটা একটা প্রতারণা না, যে হঠাৎ করে ক্ষমতায় থাকা আসছি আমরা, এখন আন্দোলন চাই না, দাম এখন বাড়াবো না বলে দিয়ে দিলাম, তো এরপরের মাসে যদি বাড়াও। গোলাম মোল্লা রনি, এই যে সিদ্ধান্তগুলো হলো, আমি সিদ্ধান্তগুলোর ফলাফল বুঝতে পারছি না। মানে উনি যেটা বলছিলেন যে ফজল করিম খান, ফজল কবির খান, সাবেক জার্নাল উপদেষ্টা, ওনার কথাবার্তা শুনে আমার খুব ভালো মনে হতো, সব কিছু মনে হতো। কিন্তু পরে দেখলাম যে উনি ওনার ওই সময়টাতে প্রায় 35,000 কোটি টাকা সিস্টেম লস হয়েছে এবং ভর্তুকি দিতে হয়েছে। তাহলে সে 40,000 কোটি টাকা ধরুন সে ঋণ পরিশোধ করছে, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো কথা, তো এটা তো করতে হবে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে 17 মাসের মধ্যে যদি কেবলমাত্র জ্বালানি সেক্টরে 35,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়, ইটস অ্যালার্মিং। নাম্বার 2 হলো যে এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে আরও নতুন 35,000 কোটি টাকা চাওয়া হয়েছে আগামী অর্থ বছরের জন্য। দেখেন, অর্থ বছর মানে কি? এই যে এখন চলমান এই কদিনের জন্য তাকে সাবসিডি দিতে হবে 35,000 কোটি। সরকার এই ক্রাইসিস শুরু হওয়ার আগে, মানে যখন যে ক্রাইসিস শুরু হওয়ার আগে, তার আগের থেকেই তারা বলছিল যে আমাদের তেল এবং গ্যাস এইগুলো কেনার জন্য $2 বিলিয়ন আমাদের লাগবে ফরেন মানি। এজন্য এই বিশ্বব্যাংকের IMF-এর পেছনে তারা ঘুরছে। তাহলে দেখুন যে এই যে আমাদের যে রানিং ক্রাইসিস, এই ক্রাইসিসের আগে ফজল কবির বা ওনার 35,000 কোটি টাকা ডেপ্রিসিয়েশন রয়েছে। এর বাইরে এই অর্থ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন 35,000 কোটি টাকা আবার নতুন করে চাচ্ছে। আর এর সাথে যদি এখন এই ইরান এবং আমেরিকার এই যুদ্ধের এই লোড আমরা যদি চাপাই, তাহলে এটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে এটার অঙ্ক আমার জানা নাই। এগুলো এক। 2 নম্বর হলো যে এখন জনাব টুকু সাহেব যে মন্ত্রী আছেন, উনি যখন দেখছেন, তিনি মন্ত্রী ছিলেন ধরুন আজ থেকে 18 বছর আগে, তাই না? 18 বছর আগে বা 20 বছর আগে। 20 বছর একটা মানুষের মানে অনেক নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে 60 বছরের পরে এটা ধ্যাত ধ্যাত করে নামতে থাকে, মানে এত শরীর মানে ডেটোরিয়েট করে আফটার 60। আমি তো এই যে এখন 60 হই, এতেই আমার জাঙ্গে ঠেঙ্গে নিয়ে টানাটানি লেগে যায়, অনেক সমস্যা হয়। তো আর তখন ওনার যেটা ছিল, ওনার যে বয়স, এখন ওনার বয়স, উনি তো শেখ কামালের বন্ধু, ফলে ওনার বয়স হয়েছে 74। ফলে ওনার অনেক জটিলতা আছে, উনি ইচ্ছা করলেই আগের মতো দৌড়দৌড়ি করতে পারবেন না। আর উনি যখন মন্ত্রী ছিলেন তখন 3500 মেগাওয়াট ছিল টোটাল ক্যাপাসিটি, আর আমাদের 4200 মেগাওয়াট ছিল চাহিদা। 700 মেগাওয়াট সম্ভবত আমাদের কাছে ডেপ্রিসিয়েশন ছিল।
এখন আমাদের উৎপাদন অ্যাবভ 20,000, অ্যাভারেজ আমাদের 15-16 হাজার মেগাওয়াট হচ্ছে, 12,000-এর উপরে উঠে নাই। উঠে নাই। এখন ওনার যদি মানে ওনার সেই যদি আগের সেই ধরেন, তাহলে ওনার মতো আরও 4 জন মন্ত্রী দরকার, অ্যাটলিস্ট 4 মিনিস্টার দরকার, যদিও সেই অ্যাকুরেসি দরকার। আদারওয়াইজ এখানে নতুন ব্লাড দরকার। তো এখন তারেক রহমান সাহেব বিভিন্ন জায়গাতে উপদেষ্টা নিয়েছেন, বিভিন্ন জায়গাতে, কিন্তু বিদ্যুতের এই সেক্টরে কয়জন নিয়েছেন আই ডোন্ট নো টিল নাও, এখন পর্যন্ত আমি তাদেরকে দেখিনি। তো এখানে যে প্রবলেমগুলো দেখছি, যে আপনি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ রাখলেন এই কারণে যে এখানে তেল লাগবে না, লোড ম্যানেজমেন্ট করলেন, সব কিছু করলেন, কিন্তু ওই সিস্টেমটা যে বন্ধ রাখার পরও আপনাকে ওইটার জন্য একটা চার্জ দিতে হবে। সেটার পরিমাণ কত? সেটার পরিমাণ তো ওই যে তেল কেনার সেটা অনেক বেশি, ওটা আপনি দেবেন, সামাল দেবেন কীভাবে? তো ওই জিনিসগুলো, অর্থাৎ এখানের যে রিয়েল যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশনগুলো আমি সরকারের মুখ থেকে শুনছি না। আর দ্বিতীয়ত একটা ব্যাপার হলো যে আমরা ওই সুলতান সুলেমানের সিরিয়ালগুলো দেখতাম, সুলতান সুলেমান, হুররম, এগুলো তো সবাই দেখতাম। তো তখন হি ওয়াজ দ্য ফাইনেস্ট কিং এভার হ্যাপেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। তার জমানাতে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, সম্রাটের স্ত্রী, মা সবাই মিলে ইহুদি ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে সম্রাটকে দেখা করে তাদের কাছ থেকে টাকা ঋণ করে আনতো। আমাদের যখন সারা পৃথিবীর গ্লোবাল জিডিপির 35% গ্লোবাল জিডিপি ওয়াজ কন্ট্রোল বাই দ্য সম্রাট আওরঙ্গজেব, তিনি 3 থেকে 4 বার দেউলিয়া হয়ে গেছিলেন। ঠিক ওই সময়টাতে এই যে মারোয়ারি ব্যবসায়ী, পারস্য ব্যবসায়ী এবং ইহুদিদের কাছ থেকে টাকা নিয়ে তাকে চলতে হয়েছে। ভাইরি এখন আমাদের দেশে মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস $9 বিলিয়ন বিদেশের থেকে লোন নিয়ে গেছে, যার 1.25 লক্ষ কোটি টাকা যার মূল্য। টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংকগুলোকে দিছে 35,000 কোটি টাকা। আপনি মিলাইতে হবে তো, এগুলো আকাশ থেকে আসবে না। আর স্থানীয় ব্যাংক থেকে 50,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে 17 মাসে নিয়েছে। আচ্ছা, 5.5 লক্ষ কোটি টাকা আমাদের খেলাপি ঋণ। 15 লক্ষ কোটি টাকার মধ্যে যদি 5.5 লক্ষ টাকা খেলাপি ঋণ হয়ে যায়, এখন এই যে নতুন সরকার আসলো, আজকে আপনি ফ্যামিলি কার্ড দিতেছেন, কালকে আপনি ডিজেল কার্ড দিতেছেন, কার্ড দিয়ে আপনি ভরে ফেলতেছেন, 20,000 কিলোমিটার আপনি খাল খনন করবেন, মানুষ খুশির ছুটে কোথায় ভেকু আছে ভেকুর নিয়ে আসে সারা দুনিয়াতে, মানে এই অবস্থা। মন্ত্রী হইয়া তার ফার্স্ট যেগুলো যে কোনো মূল্যে একটা ভেকু নিয়ে একটা ছবি তুলতে হবে। এই যে যে জিনিসগুলো চলছে প্রত্যেকটার সাথে কিন্তু টাকার সম্পর্ক। হোয়ার ইজ দ্য মানি? টাকা কোত্থেকে আসবে? এখন এটা হলো যে যদি আপনি বলেন যে এই যে মাত্র এখন একটা সময় জিয়াউর রহমান সাহেব বলছেন মানি ইজ নো প্রবলেম, ওই সময়টা এখন আর নেই। এখন এই যে বাস্তব যে অবস্থাগুলো চলতেছে, একটা ডটের সাথে আরেকটা ডট আমি মিলাতে পারছি না। মিলাতে না পারার কারণে কি হচ্ছে আপনি দেখেন, সচিবালয়ে যে কথা দেখছি, পার্লামেন্টে তার উল্টো। পার্লামেন্টে যা দেখছেন, বাইতুল মুকাররমে খতিবের ভাষণে গিয়ে দেখেন তার উল্টো। এরপরে গিয়ে আপনি যদি মন্ত্রীদের দপ্তরে যান, সব কিছু দেন, একটার সাথে আপনি মিলাতে পারবেন না। এরপরে পেট্রোল পাম্পে যান, বাজারে যান, কোনোটার সাথে কোনোটা মিলছে না। এবং যখন আপনি একটা রাষ্ট্র চলে চেইন অফ কমান্ডে, তো রাষ্ট্রের একটা চেইনের সাথে একটা মিল থাকবে, কিন্তু আপনি যা কিছু দেখছেন কোনোটার সাথে কোনোটার আপনি মিলাতে পারছেন না। দ্যাট ইজ এ ডেঞ্জারাস এলিমেন্ট। মুজিবুর রহমান মঞ্জু, যে একটার সাথে আরেকটা মিল খুঁজে পাচ্ছেন না গোলাম মাওলা রনি, এবং আজকে যে সিদ্ধান্তগুলো আপনি নিজেও বলছেন যে সবগুলোই জনতুষ্টিমূলক হচ্ছে, আজকে এখন যে সিদ্ধান্তগুলো এগুলো কীভাবে দেখছেন এবং দিন শেষে আসলে কতটা প্রভাব ফেলবে? আমরা যে কনজাম্পশন কমানোর জন্য স্টেপ নিচ্ছি, কেন নিচ্ছি সেটা তো আগে বলতে হবে মানুষকে। মানুষের কাছে কিন্তু কোনো কথা নাই। মানুষের কাছে আপনি বলছেন কি কোনো সংকট নাই, সংকট না থাকলে স্কুল বন্ধ করছেন কেন? সংকট না থাকলে মার্কেট টাইম স্কুইজ করছেন কেন? আপনাকে এটা ব্যাখ্যা দিতে হবে না? আমি এটাই বুঝি না যে একটা জিনিস একটা মানুষকে তো আগে জানাতে হবে। আমরা যে এই যে প্যানিকটা কেন হচ্ছে, এখন তো আরো প্যানিক বাড়বে। এখন তো মানুষ বলবে যে আসলে মনে হয় আমাদের দেশে তো মানুষ মনে করবে যে আসলে মনে হয় তেল কিছু নাই, যা বলছে। মঞ্জু ভাই, 1 মিনিট, ডেইলি স্টারের মতো পত্রিকা বলছে স্টার রিফাইনারি বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য বলছি যে আগের কাজটা আগে করতে হবে। আগে পিপলকে অ্যাড্রেস করেন, পিপলকে বলেন যে আমাদের তেলের সংকট নাই, কিন্তু বিশ্ব পরিস্থিতি যে দিকে যাচ্ছে আমাদেরকে সামনের জন্য এই সঞ্চয় থাকতে হবে। আমরা ফিউচারের জন্য আসেন একটু সংযমী হই, এইভাবে মানুষকে তো আগে তৈরি করতে হবে। তারপরে আপনি হ্যাঁ মার্কেট
এমনি বেচা কিনা নাই, আমি যা দেখতেছি বেচা কিনা খুব কম। আপনি 6টা থেকে 6টায় করছেন, আমি রহমতুল্লাহের সাথে একমত, 6টায় করেছেন ভালো, স্কুলটার উপরে হাত দিয়েন না। কিন্তু মনে রাখতে হবে একটা এফেক্ট আরেকটার উপর পড়বে। আপনি যখন দোকানপাটের বেচা বিক্রি কম হবে তখন কিন্তু ওর ওই সবাই তো আর স্যালারি ঠিক মতো দিবে না। কিছু কিছু দোকান যখন তার বেচা কমে যাবে, তার কর্মচারীরও কিন্তু আবার সংখ্যা কমে যাবে, কর্মচারীর বেতনের উপর হাত পড়বে। এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন না। এই জন্য টোটালি আমরা চেষ্টা করতে হবে দেশ জাতিকে এই ক্রাইসিস সম্পর্কে সচেতন করতে হবে। আপনি মনে করবেন না যে সবাই সব কিছু জানে। যেমন আমরা এখানে দেখবেন, এখানে আমরা সবাই চিন্তিত, আমরা বলছি যে 50% প্রাইস বেড়ে গেছে ওয়ার্ল্ড মার্কেটে। আমাদের এখানে তো আমরা কয়দিন থামিয়ে রাখতে পারবো? আমাকে তো বেশি দাম দিয়ে জ্বালানি কিনতে হবে, স্পট মার্কেট থেকে হোক, যেখান থেকে হোক। তো এই জায়গায় সরকারের এইখানেই আমি শৃঙ্খলার অভাব দেখছি, এবং সরকারের কথা এবং কাজের মধ্যে মিল পাচ্ছি না আমরা। দেখেন, আমি যদি পলিটিক্যাল জায়গাতেও দেখি, সরকার কিন্তু খুব জোরে সোরে বলছে যে জুলাই সনদের অক্ষর অক্ষর ওনারা বাস্তবায়ন করবেন। আবার আমরা দেখছি যেই মানে জুলাই সনদের বৈধতা নিয়ে ওনার প্রশ্ন তুলছেন, গণভোট নিয়ে বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাহলে এটা কি হলো? আপনি বলছেন আপনি খারাপ মানুষ, আবার বলছি আপনাকে আমি মাথায় তুলে রাখবো। এটা কি কোনো সিমিলারিটিস হইল না তো? এই জন্য এখানের ক্ষেত্রে আমি বলছি যে প্রথম কথা হচ্ছে নেশনকে অ্যাড্রেস করেন, আমাদের কি পরিমাণ অবস্থা আছে, সামনে কি হতে পারে সেটা বলেন। এই সরকারটা এই সময়ের মধ্যে সবচাইতে বেশি জনগণের সমর্থন নিয়ে এসেছে, যেটা আমরা বলছি যে 2/3 মেজরিটি পেয়েছে। তার মধ্যে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি জনগণকে আরো খুশি করতে চাচ্ছেন, করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই খুশিটার জায়গা যদি খুশির, আপনি আমাকে বিরিয়ানি খেতে দিলেন, কিন্তু আমি খুব বিষাদময় মন নিয়ে বিরিয়ানি খেলাম, লাভ তো হলো না। এই জন্য বলছি যে আপনি যে কৃষককে কৃষক কার্ড দিচ্ছেন, আপনি যে লোককে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, সে যখন দেখছে যে 6 ঘন্টা তাকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হচ্ছে, যে মোটরসাইকেল, যে মেয়েটা ধরেন মোটরসাইকেল চালিয়ে রোজগার করে, সে তো 2,500 টাকা পেল ওই মাসে, কিন্তু সে যায় মোটরসাইকেলের তেল নিতে যায়, সে 4 ঘন্টা দাঁড়ায় আছে, তার ওই খুশিটা তো সেখানে উবে যাচ্ছে। এবং আপনি দেখেন এই যে রেশনিংটা করেছে, সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই যে অল্প আয়ের যারা যে উবার টুবার চালায়, পাঠা উবার যারা চালায়, যারা ওই যে খাবারটা, ওরা কিন্তু সিরিয়াস লেভেলের ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয়েছে। সেই জন্য মার্কেট টার্গেটে কিন্তু লোকজন বেশি নাইও, বেচা বিক্রি যে খুব আছে তা না। অর্থাৎ সামগ্রিক একটা ক্রাইসিস আমাদের আছে। কিন্তু রনি ভাই যেভাবে মানে একেবারে খুব হতাশার চিহ্ন দেখছেন, আমাদের দেশে কিন্তু বহুবার শেখ হাসিনা নিজেও বলেছে দুর্ভিক্ষ আসছে, কিন্তু দুর্ভিক্ষ আসে নাই। কেন আসে নাই? আমাদের এই লার্জেস্ট পপুলেশন, ইকোনমি এত স্প্রেড হয়েছে যে আমরা কোনো না কোনোভাবে কাভার করে যাচ্ছি। এবং এই কোনো না কোনোভাবে কাভার করে যাওয়ার কারণে আমাদের রাজনৈতিক নেতারা কিন্তু আমাদেরকে বারবারই বঞ্চিত করেন, আমাদেরকে নিয়ে বারবার খেলাটা খেলেন। সেই জন্য আমাদের বক্তব্য হচ্ছে যে ক্রাইসিসটা সামনে আনেন, পিপলকে এঙ্গেজ করেন। পার্লামেন্ট আছে, এখন পার্লামেন্টকে এগুলো নিয়ে আলোচনা করেন। পার্লামেন্টে মুলতবি দিয়ে 2 বার যে আলোচনাগুলো হচ্ছে, আমি মনে করি একদম আননেসেসারি। এইটা সেটেল ইস্যু, গণভোট সেটেল ইস্যু। এই জায়গাটিতে একটু পরে বিস্তারিত আলোচনা যাচ্ছে, একটু শুনি জানি প্রসঙ্গ আরেকটু। শামসুজ্জামান দুদু, এই যে সমস্যাটাকে সামনে আনা, জনগণকে এঙ্গেজ করা, কেউ কেউ বলেন সব দলকে নিয়ে বসা, সব পক্ষকে নিয়ে বসা, এই জায়গাটায় বিএনপি মানে এগোচ্ছে না কেন, পিছপা কেন? হয়তো আনুষ্ঠানিকভাবে বসে নাই সবার সঙ্গে, সম্পর্ক নেই এমন না, আলোচনা ভেতরে ভেতরে না যোগাযোগ নাই গণতান্ত্রিক দেশে, এটা ঠিক না। যেমন এখানে আমরা 4 জন আছি না, রাজনৈতিক বিচক্ষণতা না থাকলে মানে এত ক্রাইসিসের মধ্যে তো অনেকের সঙ্গে বসবে না, মানে সেইভাবে যোগাযোগ রাখবে না। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে সবার সঙ্গে সবার যোগাযোগ থাকে। হ্যাঁ, একটু আনুষ্ঠানিকভাবে বসলে তার আবার একটা প্রতিক্রিয়া আছে, জাতীয়ভাবে একটা প্রতিক্রিয়া আছে। আবার ভিন্ন অর্থে যে কথাগুলো আমরা এখন বলছি না, এটাও একটা প্যানিক সৃষ্টি করছে। মানে যে কথাটা কালকে বলার দরকার, পরশুদিন বলার দরকার, আমি 2 দিন আগে বলে দিলাম। যেটা আমাদের মান্যবর রনি সাহেব চমৎকার কথা বলেন, তার মতো করে তিনি যে ব্যাখ্যা দিলেন, তাতে তো কালকে শুধু তেল না, চালও কেনার প্রশ্ন দেখা দেবে। পারলে পরে সবজিও কি করে মানে 5 মাসের জন্য কিনে রাখা যায়, সেটাও গিন্নিরা দেখবে। কারণ রনি সাহেব তো মানে এটা
না বুঝার লোক যদি বলে যে তো এটা পাগল, কিন্তু দায়িত্বশীল অবস্থান থেকে যখন কথাগুলো যে ব্যাখ্যাই আমি দিই না কেন, সেই ব্যাখ্যাগুলো খুব মানে হৃদয় স্পর্শী করে মানে যে বলার, সেটা সবারই তো একটা রাজনৈতিক বিশ্বাস আছে, ভাবনা আছে, চিন্তা আছে। তো সেই ভাবনা এবং চিন্তা থেকে বেশিরভাগ ক্ষেত্রে তারা কথা বলে। আমি যেমন বিএনপি করি, আমার এখন যেটা মনে হয়েছে যে একটা সরকার 1.5 মাসও হয়নি, যেমন প্রেম করলাম 1-2 বছর 3 বছর, সেখানে না ভালোবাসা যেমন আসে ঘৃণাও আসে, কিন্তু ভালোবাসাই তো হয় নাই, মানে 1.5 মাসের মধ্যে হানিমুন পিরিয়ড। মানে ওইভাবে তো কোনো ঘটনা নেই আমার কাছে যেটা মনে। এমনকি সরকার যেটা বলছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখনো এই ক্রাইসিস মানে যেটা আমরা দেখছি বিভিন্ন ওই জায়গাগুলোতে, এটা ম্যানেজমেন্টের একটা মানে ঘাটতি শুধু না, এটা বেশ বড় ধরনের ঘাটতি। খালি আমি বলে দিলাম, এখানে এই আলোচনাটা হয়েছে, বলে দিলে হবে না যে আমার তেলটা আছে, এই যে রেশনিং এর ব্যবস্থা, এই যে যেটা বলছে, এটাকেও অস্বীকার করার কোনো পথ নেই। প্যানিক যারা দায়িত্বশীল অবস্থায় আছে তারাই যদি তাদের আচরণ, হ্যাঁ আচরণে আর কি বক্তব্যে এটা করে ফেলে, আমার কাছে তেল থাকার পরও এই জিনিসটা ঘটতে পারে, যে যেরকম ওই যে বিভিন্ন। আর জাতিগত ব্যাপার তো আমি একটু আগেই বললাম যে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, হঠাৎ উতলা হয়ে যাওয়া, মানে অন্য কিছু ভাবনা চিন্তার আগে এমনভাবে কিনে রাখি যে 2 দিন পরে পচে যায় জিনিস, কিন্তু এটা কিনে ফেলি। যে তেলটা কোথায় রাখবে এটা কোনো ব্যাপার না। আর এক শ্রেণী আছে যে বিপদের মধ্যে তারা লাভ খুঁজে, আর সারা বিশ্বে একটা বিপদের মধ্যে দেশ মানে পৃথিবী এগোচ্ছে, সেই জায়গাটা আমাদের ব্যবসারা না ব্যবসাদাররা লাভ করবে না এটা আমি বলি না, কিন্তু সব কিছু জেনে বুঝে তো লাভের ব্যাপারটা আসে। মানে হাজার হাজার লিটার মানে গোয়াল ঘরে যখন পাওয়া যায়, পানির ট্যাঙ্কি পাওয়া যায়, তখন আমার কাছে মনে হয় এটা কি ধরনের মানে ঘটনা আছে না। সেই জন্য আমাদের কাছে মনে হয় সরকার যেভাবে বলছে এইভাবে না, আরও হয়তো ক্লিয়ার, আরও পরিষ্কার করে। আর ওই যে আপনি বললেন না, এটা হচ্ছে একটা জাতিগত ক্রাইসিস, সবাইকে নিয়ে আমার এগোতে হবে। আমি অ্যাবসলিউট মেজরিটি পাইছি, বিএনপি অ্যাবসলিউট মেজরিটি, তার মানে এই নয় যে আমার আর দরকার নাই। জিয়া রহমান থেকে শুরু করে অতীতে সব সরকারই কখনো কখনো যেসব ক্রাইসিসগুলো ফেস করছে ওইদিকে আমাদের একটু নজর দিতে হবে। সেই জন্যে আর এখন এই যে ক্রাইসিসটা মানে এটা মীমাংসার দিকে যাবে না আরও বড় করে দেখা দেবে, এটাও আমাদেরকে ভাবতে হবে, মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধটা কতটা প্রলম্বিত হয়েছে, হ্যাঁ এটা আমাদের মাথায় রাখতে হবে, না হলে বিপদ হতে পারে। গোলাম মাওলা রনি, একটু ভিন্ন প্রসঙ্গ দিয়ে আলোচনা শুরু করতে চাই। গণভোট সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 16টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ, এর মধ্যে আছে গণভোট, গুম প্রতিরোধ অধ্যাদেশ। এই নিয়ে আজকে সংসদেও বিতর্ক হয়েছে এবং সব মিলিয়ে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোট বিতর্ক আসলে কোন দিকে যাচ্ছে, কত দূর যাবে? না, বিএনপি যেরকম কাজ করবে আমরা তো সেই ওই আমল থেকে বলে আসছিলাম, বিকজ সেই আলী রিয়াজ কমিশনের মাধ্যমে যে একটা কৃত্রিম বলয় তৈরি করে ওই সময় বিএনপির উপর শারীরিক এবং মানসিক যে নির্যাতন করা হয়েছে এবং তাদেরকে যে কাজগুলো করতে বাধ্য করা হয়েছে, নোট অফ ডিসেন্ট দিতে বাধ্য করা হয়েছে, অনুষ্ঠানে যেতে বাধ্য করা হয়েছে, তো আলটিমেটলি এই বিষয়গুলো ঘটবে। এখন যেটা ঘটবে এটা আমরা অনেক আগেই অর্থাৎ ইউনূস জামানাতে বলেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে এটা টোটাল ক্ষমতাটা তারা পার্লামেন্টে নিয়ে যাবে। 2 নম্বর হলো যে এখানে গণভোটের যে বিধান যেভাবে করা হয়েছে এটা আসলে কোনোভাবেই মানে যদি এটা বৈপ্লবিক সরকার হতো, পুরো পার্লামেন্টের মানে পার্লামেন্ট না হতো, কেবলই মাত্র একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হতো, তাহলে হয়তো এটা সম্ভব ছিল। কিন্তু তা না করে এখন দেখা গেল ফুল একটা পার্লামেন্ট করে সেই পার্লামেন্টকে আবার 6 মাস কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি রূপে থাকবে, তারা সেই আগের সেই চুক্তি মোতাবেক জুলাই সনদ পাস করবে, কনস্টিটিউশনাল সেই অ্যামেন্ডমেন্টগুলো করবে, নতুন রিরাইট করবে, তারপরে 6 মাস পরে তারা অ্যাজ এ রেগুলার পার্লামেন্ট হিসেবে কাজ করবে। তো এটা হয় কি সংসদীয় রাজনীতির ইতিহাসে, তারপরে পলিটিক্যাল হিস্ট্রিতে এরকম নজির আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি নিকটতম পৃথিবীতে দেখিনি, কোথাও এরকম সংসদে চালু হয়েছে। ফলে এখন যা হবার তাই হচ্ছে।
মানে বিএনপি এখন যা কিছু করছে এর বাইরে আসলে বিএনপির কোনো অপশন নেই, তাকে এটা করতে হবে। আর বিরোধী দল যে যারা আছে তারা তো মূলত গত 17 মাস ধরে তাদের একটা বিরাট প্রভাব ছিল সরকারের উপরে, সরকারের উপরে। মানে এটা মনে হতো যে জামাত এবং এনসিপি তাদের একটা প্রক্সি সংগঠন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজত্ব বা তার যে শাসনকাল। তাই 17 মাসে বসে তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো তারা তাদের মতো করে তৈরি করে ফেলেছে। এখন ক্ষমতার স্টিয়ারিংটা জনাব তারেক রহমান সাহেবের হাতে, তিনি তো তার সুবিধা মতোই সবকিছু করবেন। এখন তো 11 দল আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। আন্দোলন তো তারা করবে। আমার তো ভয় হচ্ছে যে শনিবার দিন পুরো বাংলাদেশ অচল হয়ে যায় কিনা। ঢাকা শহরে তো জামাতের ডাকে যদি 50 লাখ চলে আসে, এ মানুষের তো বিশাল একটা অবস্থা হয়ে যাবে। আর কি অবস্থা, তো এটা জনাব তারেক রহমান সাহেব হয়তো এই ভয়েই এখন পর্যন্ত রাতে 11টা-12টা পর্যন্ত সেই ক্যাবিনেট মিটিং চালাচ্ছে যে কী করে জামাতের এই আন্দোলন আমরা মোকাবেলা করব। তো এটা এসেছিল কি রাজনীতি, তো এখানে উনি ক্ষমতা আসছেন, ক্ষমতার চেয়ারটা এত সেন্সিটিভ, এখানে তিনি জামাতকে কোনো ফ্যাসিলিটিস, এবি পার্টিকে কোনো ফ্যাসিলিটিস দেওয়ার জন্য তিনি সেখানে বসেননি। তো তাকে বাধ্য করতে হবে, রাজপথে বাধ্য করতে পারে। সেটার জন্য জামাতের আমির বা অন্যান্য যারা আছেন তারা রাজপথে চেষ্টা করবেন। আবার একই সঙ্গে কিন্তু পার্লামেন্টে যেমন দেখলাম একটা দৃশ্য দেখে আমার খুব চোখ জুড়িয়ে গেছে, এটা কখনো হয়নি। দেখলাম যে আমিরে জামাত তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাকে সম্মানের সহকারে ডেকে আনা হয়েছে। এটা আমাদের দেশের বিরল একটা ঘটনা। এবং দুজন বসে আছেন, তাদের যে আই কন্ট্যাক্ট, বডি কন্ট্যাক্ট, এটা দেখে মনে হয়েছে তাদের মধ্যে একটা মোটামুটি সৌহার্দ্যপূর্ণ ব্যক্তিগত সম্পর্ক এখনও আছে। আপনি তো এখানে রওশন এরশাদকে আর আগে সেই শেখ হাসিনাকে বসাই দিতেন, দেখতেন যে একজন দক্ষিণ দিকে তাকিয়েছে আর একজন উত্তর দিকে তাকিয়েছে, কিন্তু ওখানে দৃশ্যটা এরকম মনে হতো না। ফলে সবাই যার যার জায়গা থেকে এখনও পর্যন্ত যে কাজগুলো করছে পলিটিক্যালি, আমার কাছে মনে হচ্ছে না যে শালীনতার সীমা অতিক্রম করেছে, বা আমার কাছে মনে হচ্ছে না যে কেউ তার যে যাকে বলা হাওতা আছে বা আওতা আছে, যে সার্কেল আছে, সেই সার্কেলের বাইরে সীমা অতিক্রম কেউ এখন পর্যন্ত করে নাই। এটা রাজনীতির একটা নর্মাল গেম, এই গেমটা চলছে এবং এটা না থাকলে আসলে রাজনীতি থাকে না। আপনি যদি বিরোধী দলের কথা মতো যদি সরকার চলে, সরকার থাকার দরকার নেই। আবার যদি সরকারের কথা মতো সবাই যদি বিরোধী দল সবসময় ইয়েস হুজুর করে, তাহলে তো সেই এরশাদের জামানাতে গৃহপালিত বিরোধী দল ছিল, সেটাই তো। জামাত তো আসলে গৃহপালিত বিরোধী দল হতে চায় না, তাদের মধ্যে অনেক বিপ্লবী আছে, তাদের মধ্যে অনেক সেই বিশ্ববিখ্যাত লোকজন আছে। তো যারা মনে করে বাংলাদেশে একটা এমিরেটস গঠন করতে চায়, যারা একটা ইসলামী রেভলিউশন করতে চায়, যারা বাংলাদেশকে আফগানিস্তানের সাথে একটা উন্নততর ইসলামিক রাষ্ট্র করতে চায়, তারা তুরস্ককে অতিক্রম করে এরদোয়ানের সাথে বড় কিছু একটা বাংলাদেশে দেখাতে চায়। তো এই যে তাদের যেটা ভিশন এবং মিশন আছে, সেই ভিশন এবং মিশন দিয়ে তারা যে কোনোভাবে বিএনপিকে ফাঁদে ফেলবে, কৌশল করবে। বিএনপি একটা মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবে, তাড়াতাড়ি তারেক রহমান ফেল করবে, আমিরে জামাত আমিরুল মুমিনিন হবেন, আমিরে জামাত আমিরে মুসলিমিন হবেন। হ্যাঁ, এটা তো তাদের একটা আকাঙ্ক্ষা থাকবে, এটা তো খারাপ কিছু না। তো এটা চলছে। আমাদের যেমন সমস্যাও আছে, রাজনীতির মাঠ আছে, আমরা এত কিছুর মধ্যে আবার পেট্রোল পাম্পের ওই যে সমস্যা, যেমন একটা লোক সে গিয়ে খুব বিরক্ত, পেট্রোল পাচ্ছে না, কিন্তু বাইতুল মোকাররমে যদি আবার দেখা গেল জামাতের লোক একবার বিএনপিকে আচ্ছা মতো দুটো গালি দিচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলছে, এটা নিয়ে কিন্তু মানুষ খুশি হবে যে না, বাফের বেটার মতো একটা কথা বলেছে। তো এটাই রাজনীতি, এটাই বাংলাদেশ, আমরা এই তো অভ্যস্ত আর কি। জি, মুজিবুর রহমান মঞ্জু, এটাই কি রাজনীতি কিনা? এই যে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে এখন শেষমেশ 11 দলকে রাজপথে নামতে হচ্ছে শনিবার। 11 দলের তো ধরেন রাজনৈতিক জায়গায় যে সমস্যাটা সমাধান পার্লামেন্টে হবে না, সেটা নিয়ে তো রাজপথ উত্তপ্ত হবে, এটাই তো আমরা দেখে এসেছি, তাই না? একটা হচ্ছে যে আমরা যেটা চেয়েছিলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে রাজনীতিটা পার্লামেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং রাজপথে তো আমরা অনেক 15-16 বছর ধরে আমরা সংগ্রাম করেছি। তো এই 5টা বছর আমরা পার্লামেন্টারি পলিটিক্সটাকে আমরা একটু স্ট্রেংথেন করব। দেখেন, এই যে আজকে গণভোট বিতর্ক, এই যে আজকে বিভিন্ন বাতিল আদেশ বৈধ হয়েছে কি হয়নি, এই যে বিতর্কগুলো হচ্ছে, এই বিতর্ক তো আগে হয়ে গেছে। বিতর্কের মধ্য দিয়ে সমাধান হয় নাই বলেই গণভোটটা হয়েছে। আপনাকে যদি আমি বলি যে দেখেন, আমরা যেই সংস্কার বিএনপির যে 31 দফা, সেখানেই বলা হয়েছে যে বিএনপি একটা সংস্কার চায়,
এবং সেই সংস্কারে দেখেন বিএনপির প্রস্তাবে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা হচ্ছে আমাদের সংবিধানের মৌল চরিত্রের পরিবর্তন। তাহলে আপনাদের সংস্কার মাস্ট। এখন সেই ভিত্তিতে কিন্তু সংস্কার কমিশন হয়েছে। সংস্কার কমিশনগুলোতে আমরা সব রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছি, বিএনপিও এই বান্ডেল নিয়ে গিয়ে প্রস্তাব দিয়েছে, এবং সেই প্রস্তাবগুলোকেই কিন্তু এক ধরনের সম্পাদনা করে ঐকমত্য কমিশনে আমরা আরও প্রায় কয়েক মাস আমরা সেখানে আলোচনা করেছি। এই টোটাল প্রসিডিউরে আপনি পার্টিসিপেট করেছেন। হ্যাঁ, আপনার কোথাও কোথাও দ্বিমত ছিল, এটা তো থাকবেই, সবাই আমরা একমত হতে পারবো তা না, একমত হওয়ার আমরা চেষ্টা করেছি। যেগুলো একমত হয়েছি সেগুলো অনেকগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন হয়ে গেছে। এখন আপনি যদি সেই অধ্যাদেশগুলোকে আবার প্রশ্নবিদ্ধ করেন তাহলে বোঝা যাবে যে আপনি তখন একমত হয়েছিলেন, এবং আমরা যে আশঙ্কাটা করেছি যে ক্ষমতায় আসলে কিন্তু আপনি চেঞ্জ করবেন, আপনার ক্ষমতা যাতে খর্ব না হয়। এই যে দেখেন, একটা কথা বলা হয় যে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করেছি। হ্যাঁ, খর্ব করতেই তো চেয়েছি, কারণ প্রধানমন্ত্রীর ওই যে কোথায় একটা মানুষ পড়ে গেলে প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়, কোথায় একটা বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়, তাই না? এইটাকে বদলানোর জন্যই তো আমরা বলেছি যে আমরা একটা নতুন সেটেলমেন্ট চাই, যে সেটেলমেন্টে ক্ষমতা ভারসাম্য আসবে। মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিচার বিভাগ, আমাদের আইন বিভাগ আলাদা আলাদা করে দায়িত্ব পালন করবে। এখন আপনি আলোচনায় অংশগ্রহণ করেছেন, আপনি অধ্যাদেশের সাথে একমত হয়েছেন, আপনি গণভোটের সাথে একমত হয়েছেন। এখন এসে আপনি বলবেন যে গণভোটের সাথে তো আমাকে জোর করে করানো হয়েছে, যেটা যে রনি ভাইয়ের মতো একজন বিচক্ষণ লোকও বলছেন যে বিএনপিকে চাপ দিয়ে করানো। আরে ভাই, বিএনপিকে একবার চাপ দিয়ে করানোর মতো জিনিস কেন? বিএনপি ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘে যায় নাই, চাপ দিয়ে নিয়ে গেছে বিএনপিকে। আমরা তো বরং দেখেছি যে বিএনপি পাল্টা চাপ দিয়েছে অনেক কিছুতে, যেটাতে আমরা একমত হতে পারি। যেমন রাষ্ট্রপতি পরিবর্তন করে বিএনপিটাই প্রিভেল করেছে, ঠিক আছে? এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির দ্বিমত ছিল, কই এখন আওয়ামী লীগকে তো নিষিদ্ধতা বিএনপি তো প্রত্যাহার করছে না। বিএনপি এত অধ্যাদেশ বাতিল করছে, তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা তো ওনারা প্রত্যাহার করে দিচ্ছে না, বরং আমরা দেখলাম যে মির্জা ফখরুল সাহেব বলছেন যে আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা থাকবে। এখন কথা হচ্ছে আপনার সুবিধা মতো যেটা, সেটাকে আপনি সংবিধান বা বিভিন্ন দোহাই দিয়ে ওকে রাখবেন, যেটা আপনার পছন্দনীয় না সেটাকে আপনি বাদ দিয়ে দেবেন। এই যে দেখেন যে অধ্যাদেশগুলো বাদ দেওয়া হয়েছে, এই অধ্যাদেশগুলোতে কিন্তু বিএনপির কমিটমেন্টের ব্রেক করেছে। আমি যদি এখন আপনাকে পড়ে পড়ে শোনাই 31 দফায় বিএনপি কি বলেছিল আর এই অধ্যাদেশগুলোর সাথে কি কনফ্লিক্ট করছে। এখন ক্ষমতায় যে যায় সে যদি মনে করে যে আমি যা অতীতে বলেছিলাম সেটা এখন আর রাখার দরকার নাই, তাহলে এটা তো বাধ্য হয়ে রাজপথে যাবে। আজকেও আমরা একটা সমাবেশ করেছি রাজপথে, আমাকে তো এই আর্গুমেন্টগুলো জনগণের কাছে বলতে হবে। আমি যদি জনগণের হয়ে কথা না বলি তাহলে জনগণ তো আমাকে প্রশ্ন, সমাধান কি তাহলে রাজপথেই মিলবে? আমাদের বাংলাদেশ তো এটা একটা দুর্ভাগা জাতি, আমাদের সমাধান তো রাজপথে হতে হয়েছে। আমাদের এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমাধান হয় নাই। তো আমাদের স্বাধীনতা যুদ্ধটাই তো হয়েছে পার্লামেন্টের ইলেকশনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই বলেই তো মুক্তিযুদ্ধ হয়েছে। এরশাদ সাহেব তার ক্ষমতা কুক্ষিগত করেছিলেন বলেই তো 90-এর গণঅভ্যুত্থান হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কেন? বারবার আমাদেরকে বঞ্চিত করা হয়েছে গণতান্ত্রিক অধিকার থেকে, সেজন্য। সুতরাং আমি মনে করি না, আমরা চাই বিএনপি এত কষ্ট করে এত সংগ্রামের পর ক্ষমতা এসেছে, এত কমিটমেন্ট দিয়েছে, 31 দফা দিয়েছে। বিএনপি যদি 31 দফার উপর থাকে, বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন করে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি না করে তাহলে আমাদের দায়িত্ব কি? আমি বারবার একটা প্রশ্ন করি যে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন ঋণখেলাপিকে বসাবেন, আমি বিরোধী দল হিসেবে আমি কি এই কথাটা যে অন্যায় হচ্ছে আমি বলবো না। আপনি বলেছেন কোনো দলীয়করণ করবেন না, কিন্তু আপনি সব জায়গায় দলীয়করণ করছেন। বিরোধী দল হিসেবে আমার দায়িত্ব না সেটা বলা, সেটা আমি রাজপথে বলবো না ফেসবুকে বলবো না আমি সংসদে গিয়ে বলবো, আমি যেখানে দায়বোধ করবো সেখানে আমি বলবো, এটা আমার কর্তব্য। জি, শামসুজ্জামান দুদু আপনার কাছে আসছি একটু শুনি বিডি রহমতুল্লাহ, আপনি যদিও জানি বিশেষজ্ঞ, কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানে যে নতুন যে রাজনৈতিক স্বপ্ন আমরা দেখেছিলাম, আবারও সেই রাজপথ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই যে এখানকার রাজনৈতিক দলগুলা ততক্ষণে ভালো থাকে যতক্ষণ তার জনগণকে প্রয়োজন আছে, আবার ভোটটা দরকার। আমরা এই পর্যন্ত যতগুলো নির্বাচন দেখেছি, দুইবার ছাড়া, একবার আওয়ামী লীগ আর একবার বিএনপি, তারা 3-4 বছর ভালো ছিল। তারপর থেকে এইবার তো আমরা খুব আশা করেছিলাম। তবে ওই যে বৈষম্য বিরোধী ছাত্রদের একটা কোন নেতা আমি বলতে পারবো না, সে বলেছে যে
আরেকটা বিপ্লব দরকার। আমাদের ভুল, সে বলছে আমার ভুল হয়ে গেছে যে আমরা তখন একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করি নাই, এই উপদেষ্টা তো উপস্থিত হয়েছে। কাজে এই বিপ্লবী সরকার যদি আসে, বিপ্লবী চরিত্র যদি ধারণ করে, যারা দেশকে ভালোবাসবে তারা ছাড়া, বিএনপির ভিতর দেশপ্রেমিক লোক খুব কম, এবং নেতৃত্বে যারা আছে আমার চিন্তা আছে বিভিন্নভাবে। পাওয়ার সেক্টর থেকেই আমি তখন বিএনপির অধিকাংশ লোককে চিনি। তো কাজে আমার মাথায় আসে না যে এরা দেশের কল্যাণ করবে, এটা খুব কঠিন ব্যাপার আমার কাছে। কাজে গণভোট তারা মানবে না, গণভোট হচ্ছে জনগণের জন্য, ওরা মানবে কেন? এই জন্যই বাধা দিচ্ছে। জি, শামসুজ্জামান দুদু, এই যে বিএনপি ক্ষমতায় এসে সরকারে বসে পরিবর্তন হয়ে গেল নিজের সুবিধা মতো, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। এটা লিখে ফ্রেমে বাঁধিয়ে ঘরে রাখার মতো। বিএনপিতে দেশপ্রেমিক লোক খুব কম আছে। তাহলে দেশপ্রেমিক লোক যে দলে আছে সে দল তো জেতে নাই, দেশপ্রেমিক যেই দলের নাই সেই দল জিতছে। তাহলে জনগণের রায়টা আমাদের এটা যদি আপনি এইভাবে বলেন, আমি আওয়ামী লীগকে তো সেইভাবে বলতে পারি। যদি ডিবেট করেন, আওয়ামী লীগেরও দেশপ্রেমিক লোক নাই আমি বলবো, খুব কম আছে। তারাও তো বলেন, জিতছে। আপনি আরো 5 মিনিট বলেন। না না, আমি আর বলতে চাচ্ছি না। আপনি এত ক্ষেপে যাচ্ছেন কেন? আপনি আমার দলকে সরাসরি দেশপ্রেমিকহীন বললেন। কম আছে। না না, একেবারে বললেন। আমি এটা নীরবে শুনে ফেললাম। আপনি যখন আপনার কথাটা আমি উদ্ধৃতি দিচ্ছি, প্রশংসা করে ঘরে টাঙিয়ে রাখতে বলছে, খুশি হওয়ার দরকার তো, ওইটা স্যালুট করার দরকার তো। আপনি রেখে যাচ্ছেন, রেখে যাচ্ছেন এই জন্যে যে আপনি যেটা বিশ্বাস করেন এই দেশের মানুষ সেটা বিশ্বাস করে না, আর আপনি যেটা একেবারেই বিশ্বাস করেন না সেইটা বিশ্বাস করে বলে বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপিকে যদি আপনি সত্যিকারের বাংলাদেশের মানে গণতান্ত্রিক ভাবনার মানুষ হতেন, তাহলে পরে অনেক আগে অভিনন্দন জানাতেন যে আমি বিশ্বাস না করলেও জনগণ সেই দলকে ভোট দিয়েছে। এই জিনিসটা কেন বলছি, মানে আপনাকে আক্রমণ করার জন্য না, আমরা অহেতুক কিছু কথা এবং আলোচনা করি যেটা আবার গণতন্ত্রের জন্য আমাদের প্রতিনিয়ত 24 ঘন্টা মানে চোখ দিয়ে পানি পড়তে থাকে। কিন্তু সে যখন আমাকে প্রত্যাখ্যান করে, ভোটের বাইরে আমাকে রাখে, ক্ষমতাহীন করে রাখে, তখন আমি আবার চেতে যাই। এই দেশে বিপ্লবী যদি কেউ থেকে থাকে তারা কমিউনিস্টরা ছিলেন, 40 বছর ধরে জেলও খাটছেন, কিন্তু কখনোই কোনো জায়গায় আপোষ করেনি। কিন্তু তারা এখন আস্তে আস্তে মানে এটা রূপকথার গল্পের মতো হয়ে গিয়েছে। সমাজতন্ত্রও নাই, কমিউনিস্ট পার্টিও থাকলে টিম টিম করে জ্বলছে, সেটা নাই। আমার দেশে শুধু নাই, সোভিয়েত ইউনিয়ন বলে কোনো দেশই নাই এখন আমার কাছে মনে হয়েছে। আমি যেটা মনে করি যে যত আন্দোলন, যত সংগ্রাম, যত লড়াই, সেটা গত 55 বছর ধরে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, অধিকারের জন্য হয়েছে। এটা কখনো আমরা অর্জন করেছি, আবার কখনো এটা হাতছাড়া হয়ে গেছে। আরেকটা সম্ভাবনা এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে, এটাই যে আমাদের প্রথম গণঅভ্যুত্থান আমাদের জাতিগত হবে তা তো না। 69-এর গণঅভ্যুত্থান, 17-এর নির্বাচন, মুক্তিযুদ্ধ, তারপরে সরকারটা কি, 3টে বৃহৎ ঘটনা আমার জাতিগত দিক থেকে। একটা দেশকে আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য ভেঙে দিয়ে একটা নতুন দেশ গড়ছি। হয়েছে নাকি কিছু? দুর্ভিক্ষ হয়েছে, রক্ষী বাহিনী হয়েছে, ভয়াবহ রকম নির্যাতন হয়েছে। ঠিক সেই জায়গার থেকে বারবার প্রতারিত হয়ে এখন আমি যে জায়গায় আসছি, দেড় বছরও না, 1.5 মাসে যেভাবে কাটা, মানে কি বলে, বিএনপির কথাও কাজে মিল নেই, এই কথাগুলো বলা হচ্ছে। না 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 না, আমি এখনো পর্যন্ত পার্লামেন্টের বিতর্কে সাবেক পার্লামেন্ট সদস্য, আমি নিজেও পার্লামেন্টের সদস্য, ভালো করে পার্লামেন্টে যাওয়ার জন্য 6টা অধিবেশন কোনো অধিবেশনই না, 6 দিন সে তো ঢুকতেই তারা মানে রাস্তাঘাট আলোচনা 2-3 মাস লাগে। এই মানে প্রধান বিরোধী দল ওয়াকআউট করছে কয়েকবার, এখন তারা অন্য ভিন্ন রকম রাজপথে কর্মসূচি। হ্যাঁ, সরকারকে বাধ্য করা আমার বিবেচনায় ব্যক্তিগতভাবে একটা বিরোধী দলের পরিস্থিতি সৃষ্টি করা, সেই সময়টা তো এখনো তারা পায় নাই। সেই জন্য আমার কাছে মনে হয় যে এই সরকারকে আমি কিভাবে ধরেন ডানে বামে রেখে লাইন মতো নিয়ে যাব, এই দক্ষতাটা আমাদের দরকার। না হলে আমাদের জনগণের এখন যে অবস্থাটা, সেই অবস্থার মধ্যে যদি আমি আরেকটি ঘটনার মধ্যে নিয়ে যাই,
মানে যেটা আন্দোলনের পরিস্থিতিতে, আমি সরকারি দলের লোক হিসেবে বলছি না, একসময় তো ছাত্র রাজনীতি করছে, তো এই গত 20 বছর ধরেই তো আমরা আন্দোলন করেছি। এখন আমি 1.5 মাসও একটা সরকারকে সহ্য করতে পারছি না, তাহলে 1.5 বছর 5 বছর কি করে আমি থাকবো, মানে এগোবো? সেই জন্য আমার কাছে মনে হয় ওয়েট অ্যান্ড সি, আরেকটু ধৈর্য, আরেকটু দেখা, আরেকটু প্রজ্ঞার মধ্যে একটু বসবাস করা, এটা আমার কাছে মনে হয়। জি, গোলাম মনোয়ার আলী, অনুষ্ঠান একেবারে শেষে একটু হামের প্রকোপ বেড়েছে, ইনি একটু মানে শব্দ সংকটের কথা বলছে, যে স্বাস্থ্য খাতে এখন যে এটা স্বাস্থ্যমন্ত্রী নিজে বলছেন যে হামটা হঠাৎ বজ্রপাতের মতো এসেছে, এবং এই হামের এই টিকার যে বিষয়টি ঘাটতি, এইখানে অন্তর্বর্তী সরকারের 1.5 বছর একটি বড় অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে, তারা আসলে এখানে একটি বড় গাফিলতি করেছে। এই যে সারা দেশে হামের যে প্রকোপ এবং এই সব কিছু মিলে মানে একটার পর একটা বিএনপির সামনে যে চ্যালেঞ্জ। বিএনপিতে বড় দল, এখানে অনেক রাজনৈতিক অভিজ্ঞ লোক আছে, আর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারার মধ্যেই তো সফলতা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ধরেন ভালো মানুষ, বিশ্ববিখ্যাত লোক, এত সুন্দর করে হাসে, তো আজকে আরেকটা টক শোতে গিয়ে বলছিলাম যে ওনার হাসি আমাকে এতটা মুগ্ধ করে যে মেরিলিন মনরোর হাসির চাইতে আমার কাছে ডক্টর ইউনূসের হাসি সুন্দর লাগে। তো সেই মানুষকে বাদ দিয়ে এই যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা মানুষ ভোট দিল বিএনপিকে, কেন? এই কারণ হলো যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরকারের যে কার্যক্রম, সেখানে তাদের প্রতিনিধি, তাদের পছন্দের মানুষকে সরকারে যে ইনক্লুড করার যে জন আকাঙ্ক্ষা, এটা বিএনপির মতো একটা বড় দল বা আওয়ামী লীগের মতো একটা বড় দলের পক্ষে সম্ভব। জামাত এই বছর উদীয়মান হিসেবে আসছে, হয়তো ভবিষ্যতে পারবে, এইগুলো এক। তো সেই দিক থেকে হামের যে প্রশ্নটা বললেন, অবশ্যই এই সমস্যাটা এই মুহূর্তে আমাদের জন্য একটা ভাবনার বিষয় না, একটা মারাত্মক বিষয়, একটা শিশু থেকে এই জিনিসটা হয়। আর এটা সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম থেকে যে একটা ব্যাড সিলেকশন ছিল, আমরা প্রথম দিন থেকে যার এই নিয়োগটা বলছি, স্বাস্থ্যমন্ত্রী, ওনার বান্ধবী, ওনার পছন্দের মানুষ, ইটস ওকে আছে, এটা উনি যদি ওনার প্রাইভেট সেক্রেটারি করতেন তো দেয়ার ওয়াজ নো প্রবলেম। তো এটা একেবারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসাই দিয়েছেন, এটা ওনার একটা রং সিদ্ধান্ত হয়েছে। আর আমি এই জন্য বিডি রহমতুল্লাহর কথা আর দুদু ভাইয়ের কথার মধ্যে আমি একটা মাঝামাঝি একটু আনতে চাই, এখানে একটু বোধহয় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি প্রথমে বলছিলাম যে আপনি তাকে এনেছেন একজন জ্বালানি বিশেষজ্ঞ হিসেবে, তিনি যখন বিএনপির বদনাম করছিলেন তিনি কিন্তু ইন জেনারেল বলেননি, তিনি বলছেন মাই এক্সপিরিয়েন্স কনসিস্ট টু এনার্জি সেক্টর, মানে এনার্জি সেক্টর আমি যাদেরকে দেখেছি, বিএনপির যাদেরকে দেখেছি, বিএনপি মাইন্ডে যে সমস্ত কর্মকর্তা দেখেছি, তাদের মধ্যে আমি দেশপ্রেম দেখিনি। আমার কাছে মনে হচ্ছে যে উনি এই কথাটাই বলতে চেয়েছেন, কিন্তু ইন জেনারেল বিএনপির টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা যারা সাধারণ বিএনপি নেতাকর্মী আছি, উনি হয়তো এটা মিন করেননি, আই ডো নট নো। তো সেটা তার উনি আসলে উনি জ্বালানির বিষয় দেখেছেন, উনি তো আসলে পানি বিষয় বলতে পারবেন না যে পানি মন্ত্রণালয়ে কী হয়েছে, উনি তো বলতে পারবেন না যে ডিসি অফিসে কী হয়েছে। তো এই জিনিসগুলো আছে, তো এরকম অনেক কিছু হয়ে যায়। একটা বড় রাজনৈতিক দল, সেখানে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে আপনার প্রধানমন্ত্রী, তো অলমোস্ট 50,000 লোক সরাসরি জড়িত থাকে। তো এর মধ্যে অনেক লোক থাকে জীবনে, ধরুন একজন রাজনীতিবিদ, আমরা যারা আছি আমাদের মধ্যে অনেকে আছেন তারা সাধারণ মানুষের সাথে যেভাবে খাবার দাবার শেয়ার করে খেয়েছেন, যত কাপ চা খাইয়েছেন, অত পরিমাণ পানি একজন অনেক সাধারণ মানুষ যারা সারা জীবন দেখেনও নাই। তো এরকম হয় কি, আমরা উই ইউজ টু শেয়ার। আবার আমাদের মধ্যে অনেক খারাপ লোক আছে যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে। এখন এই দেশে বিএনপি, আওয়ামী লীগ বা যারাই ক্ষমতায় আসছে, অপরাধ করছে, একটাও কিন্তু ছাড়া পায়নি, মানে মোরাললেস তারা সাফার করেছে। কিন্তু এত সাফার করার পরে যারা টিকে আছে, ইউ হ্যাভ টু রেসপেক্ট দেম। এত কিছুর পরে, মানে আপনি যত কিছু বলেন না কেন, আমাকে কেন বারবার লোকজন ভোট দিচ্ছে, আপনি ওকে কেন দিচ্ছেন না, এর মধ্যে নিঃসন্দেহ গণজনের একটা আকাঙ্ক্ষা আছে, একটা ভালোবাসা আছে, এবং ওই রেসপেক্টটা হলো গণতন্ত্র। তো সেই দিক থেকে আসলে বিএনপি অবশ্যই সমালোচনা গ্রহণ করবে, অন্যান্য দল রাজনৈতিক সমালোচনা গ্রহণ করবে, এবং এর মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আর যেটা স্বাস্থ্য খাতের যে বিষয়টা বলেন, সেখানে আবার আসি, যে আমি মনে করি যে সরকার খুব দ্রুত গতিতে এখানে 850 কোটি বা 834 কোটি টাকা এখানে বরাদ্দ দিয়েছে হামের টিকা আনার জন্য। এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের একটা ওয়াইজ ডিসিশন। 2 নম্বর হলো যিনি মানে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, তিনি বেশ সিনিয়র লোক, তারপরেও কিন্তু রেসপন্ড করছেন।
সব জায়গাতে যাচ্ছেন, দৌড়াদৌড়ি করছেন, ঘোরাফেরা করছেন। তো এবং আলটিমেটলি এখনো পর্যন্ত যে কথাবার্তাগুলো বলছেন এটা সড়ক পরিবহন মন্ত্রীর কথার মতো হয়নি, মানে রিয়্যাক্ট করেনি। তারপর শেষে ধরেন আরেক মন্ত্রী আছে যারা বিভিন্ন কথাবার্তা বলেন, তাদের মতো না, মানে উনি যে কথাগুলো বলছেন, যে কাজগুলো করছেন, এটা কিন্তু জনগণ প্রশংসা পাচ্ছে এবং স্বাস্থ্য খাতে যে কিছু একটা হচ্ছে, সেটা- হ্যাঁ, আমরা এটা বুঝতে পারছি। সো কংগ্রাচুলেট, লেটস ট্রাই। জি, মুজিবুর রহমান মঞ্জু, এই যে স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের যা হলো এবং হামের প্রকোপ, ছোট করে অনুষ্ঠান একেবারে শেষ। দেখেন, হামের বিষয়টা তো একটা মানে হঠাৎ করে একটা সংক্রামক ব্যাধি, এগুলো তো আমাদের মাঝে মাঝে এটা হয়, কিন্তু আমাদের যেটা আমাদের স্বাস্থ্য খাতের ত্রুটিটা যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে আমাদের প্রস্তুতি নাই। দুদু ভাই একটা কথা বলেছেন যে 1.5 মাসের সরকার। আমি কিন্তু বিএনপিকে 1.5 মাসের সরকার বলতে চাই না, কারণ আপনি দেখবেন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পুরো নিয়ন্ত্রণ এক অর্থে কিন্তু বিএনপির হাতে, মানে যদিও ক্ষমতায় ছিল ইউনূস সরকার, কারণ আপনি দেখবেন যে এই 1.5 বছরে, মানে ইউনূস সরকারের 1.5 বছরে বিএনপি প্রায় 7,000-8,000 তার দলের নেতাকর্মীকে বহিষ্কার করতে হচ্ছে, কারণ এরা সবাই ড্রাইভিং সিটে বিভিন্ন জায়গায় তার নিয়ন্ত্রণ চলে এসেছে। কারণ বিএনপির নিয়ন্ত্রণ কিন্তু তার সব কিছুর উপরে বিএনপিকে আমি 1.5 বছরের বা 1.5 মাসের সরকার বলবো না, বরং বলবো যে শেখ হাসিনার পতনের পর বিএনপি কিন্তু একটা আলটিমেটলি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আকারে, শক্তিশালী দল আকারে হাজির হয়েছে। তেমনি যেভাবে এই যে বারবার আমরা বলছি না, আমাদের আঙুলের দাগ, মানে ভোটের দাগ মোছার আগেই বিএনপি তার কাজ শুরু করেছে, action ইশতেহার শুরু বাস্তবায়ন করেছে। করছে। সুতরাং তাহলে স্বাস্থ্য খাতে বিএনপিকে আমি কেন বলবো যে সে 1.5 মাসের সরকার? সে যদি আঙুলের দাগ মোছার আগেই, সে যদি তার কার্ডের, তার মানে কি তার প্রিপারেশন ছিল, সমস্যাগুলো কোথায়, সুবিধাগুলো কি কি করবে সেটা নিয়ে তার একটা প্রস্তুতি ছিল, তাহলে এই যেমন সেদিন জ্বালানি মন্ত্রীর সাথে একটা মিটিংয়ে আমার উনি বলছেন যে চুক্তিগুলো কি কি হয়েছে এগুলো আমরা আগে পরীক্ষা করব, দেখব, মানে ওই যে এনার্জি সেক্টরে যে ইয়েগুলো আছে, আদানির সঙ্গে যে আদানির সঙ্গে বিভিন্ন চুক্তিগুলো, তো আমি সেখানে বলেছিলাম যে আপনারা তো এই চুক্তিগুলো পরীক্ষা করেই কিন্তু আপনাদের নির্বাচন ইশতেহারে বলেছেন যে আপনারা এগুলো মূল্যায়ন করে বাতিল করবেন, তাহলে এখন কেন এসে বলছেন যেগুলো আমরা আগে পরীক্ষা করে দেখি? ঠিক আছে, সুতরাং এই জায়গাটাকে আমাদেরকে আমরা বিরোধী দল আকারে সমালোচনার জায়গায় যেটা দেখব যে আপনার দায়িত্বশীলতার জায়গায় আপনি কতটুকু, আপনি স্বাস্থ্য সেক্টরের জন্য কি কি করবেন এটা তো ইশতেহারে বলেছেন, তার মানে আপনার প্রিপারেশন ছিল, আপনি সবকিছু না বুঝে তো বলেন না, তাহলে বলতে হবে আপনি জাস্ট বলার জন্য বলেছেন, আপনি একটা জাস্ট ইশতেহার দেওয়ার জন্য দিয়েছেন। ঠিক আছে, যদি সেটা হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি সত্যিকার অর্থে, যেটা আমরা শুনেছি বিএনপির গবেষণা সেল আছে, বিএনপি হিউজ কাজ করেছে এটার উপরে, এবং এই যে আমরা যখন প্রশ্ন তুলি যে অর্থনীতির এত অবস্থা খারাপ, ওনারা কোত্থেকে এত কার্ডের টাকা ঢোকা দেবেন, বলছেন না এগুলো সব আগেই ওনারা মেজারমেন্ট করে ঠিক করেছেন। ভেরি গুড, ভেরি স্মার্ট মুভ। তাহলে এই জায়গাটায় আজকে আমের টিকা কেন আমাকে এই ক্রাইসিসে পড়তে হচ্ছে, আজকে কেন এই ধরনের অসুবিধাগুলো পড়তে হচ্ছে, এটা তো সরকারকে আমরা সমালোচনা করবই। তারপরে আমি যেটা মনে করি যে আমাদের শুধু সরকারকে দায়ী করে আমাদের দায় সারলে হবে না, আমাদের রাষ্ট্রটাই ভঙ্গুর অবস্থা আছে। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রটাকে একটা বিধ্বস্ত রাষ্ট্রে পরিণত করে দিয়ে গেছে, সেখান থেকে আমাদের সবাইকে ঐক্যমত্যের ভিত্তিতেই সবগুলো ফেস করতে হবে। বেডি রহমতুল্লাহ, এই যে হামের প্রকোপ, ওই যেটা বলতে চাচ্ছেন মঞ্জু সাহেব সেটাই একই। আসলে ম্যানেজমেন্ট তো তারা অনেক আগেই প্রিপারেশন, জ্বালানি খাত বলি, স্বাস্থ্য খাত বলি, বা যে খাতে বলি, ম্যানেজমেন্টের। এখানে আপনার এখানে ওই যে একজন বিএনপির লোক আসছিল, আমি জিজ্ঞেস করছিলাম ফ্যামিলি কার্ড তখন দেওয়ার আগের দিন, সে বলছিল যে হি ইজ ওয়েল প্রিপেয়ার্ড, এই 17 বছরে বসে বসে সাংঘাতিক প্রস্তুতি, এবং সারা বাংলাদেশের সমস্ত খাত সম্পর্কে তারেক রহমানের কথা বলছে। তাই বললাম যে লন্ডনে একজন থাকলে এখানে তো ভালো হবে না, সে বলছে না এখানে একটা টিম তৈরি করা হয়েছে প্রত্যেকটা খাতের, তাহলে দে আর ওয়েল প্রিপেয়ার। যদি থাকে তাহলে আজকে সব খাতে আমরা এরকম বিপর্যস্ত অবস্থা দেখছি কেন? তো সেই জন্য আমার এই কথাটাতে আমি সবসময় থাকি যে আসলে ওই জিনিসটাই আমাদের অভাব, দেশপ্রেমের। জি, শামসুজ্জামান দুদু, যে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি আসলে কতটা প্রস্তুতি ছিল এবং সামগ্রিক যে হাম পরিস্থিতি? প্রস্তুতি আছে বলেই তো তড়িৎভাবে 600 বরাদ্দ দিচ্ছে এবং ইয়ে নিয়ে আসার, মানে টিকাগুলো নিয়ে আসার। আমি কোনো এক জায়গায় দেখেছি যে গত 8 বছরে কোনো টিকা আনারই উদ্যোগ নাই। তো এই 8 বছর যে ধরি তাহলে হাসিনা পিরিয়ডে আসে ডক্টর ইউনূস সাহেবের সময়, আর তারপরে একটা ছোট্ট সময় আসে বিএনপি, মাত্র 1.5 মাস। হ্যাঁ, তো বিএনপি যত হোক 1.5 মাসের মধ্যে যে প্রস্তুতির কথাও যদি ধরি তাহলে এটা অপূর্ব সময়। সেই কারণে আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস সাহেব
তার এইটা যদি 3 মাসের 90 দিনের ভিতর নির্বাচন করে উনি চলে যেতেন, তাহলে হয়তো গ্রামীণ ইউনিভার্সিটি পেতেন না, তাহলে হয়তো 650 কোটি টাকা তার কর মওকুফের সময় পেতেন না। সব থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে, মেসাকার টাইম গেছে 18 মাস। সে 18 মাসের মধ্যে যদি একটি প্রিপারেশন নিয়েও একটা পরিকল্পনা অনুযায়ী অর্ডারও দিত, সেই অর্ডারটা এখানে এসে উঠতে পারতো। কিন্তু একেবারে শূন্য হাতে, শূন্য অবস্থায়, শূন্য পরিস্থিতিতে একটা সরকারকে সামনের দিকে এগোতে হবে। আমি বলছি না যে তাদের কোনো রকম পূর্ব প্রস্তুতি থাকবে না, তবে এখানে সব থেকে এটা নজরের বিষয় আছে শিশু। একেবারে দেখা গেল 1 মাসের শিশু না, এরা হলো সংক্রামক। অন্য অন্য ব্যাপার হতো, এটা সংক্রামক, তো দ্রুত ছড়াচ্ছে 90% এদের এবং খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি আছে। এই ব্যাপারে আমার মনে হয় আরো যদি কিছু করার থাকে সরকারের, তড়িৎ গতিতে এগুলো করার দরকার। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এই পর্যন্ত, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।